আপনার উত্তম হলো ভোল্টেজ চাইনা প্রয়োগ করা। বুঝা গেছে যে কত লাইনে কত ভোল্টেজ মাপতে পারে। ধরো 5 ভোল্টেজের লাইন 5 ভোল্টেজ মারেন, 3.7 এর লাইন 3.7 মারেন, 1.8 এর লাইন 1.8 মারেন, 3 ভোল্টেজ এটা মারেন 3। স্যার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমার শর্ট হচ্ছে গ্রাফিক্সে। এবার আমি তো হচ্ছে প্রথমে যখন পাওয়ার সাপ্লাই দিব বা স্মোক থেরাপি দিব, স্মোক থেরাপি দেওয়ার পরে তো আমি হচ্ছে ব্যাটারি কানেক্টর হচ্ছে দিব, পাওয়ার দিব। হ্যাঁ, পাওয়ার দেওয়ার পরে আমি যে শর্টটা ধরবো কীভাবে স্যার? ওখানে যে মানে এটা আপনি যে বলেন যে যেখানে শর্ট সেখানে গিয়ে স্মোক থেরাপি দেওয়ার পরে সেখান থেকে হচ্ছে মানে ক্যাপাসিটার উঠায় বা ওখান থেকে শর্ট করে বাকি যে সেপারেট মানে পার্টটা সেপারেট করার পরে না সেপারেট খেলে কইছিলাম যেমন সেকশন হয়, দুই সেকশন মিলে হয়, কিন্তু আপনি ধরে লেছেন গ্রাফিক্স সেকশনে শর্ট আছে বুঝছেন না? কারণ গ্রাফিক্স সেকশনে যে লাইন আছে যে 5 ভোল্টেজের লাইন আছে না বিএসএন বিএসপি আর 3.7 থেকে 4.2 লাইন আছে না, তো দেখতে হবে কোন লাইনে শর্ট হইছে। আর যদি বিএসএন বিএসপি লাইনে শর্ট হয় তাহলে ওই লাইনের দেখবেন যে 3 4টা 5টা কম্পোনেন্ট একসাথে আপনার বিপ দিতেছে বা শর্ট দেখাইতেছে, ওই জায়গায় স্মোক দিয়া তারপর ওইখানে ওই লাইনের ভিতরে ভোল্টেজটা মাপতে হবে। ওই লাইনের ভোল্টেজটা কোথা থেকে মানে শুরু করে আমার আচ্ছা এটা আগে লাইন চিনেন, ওটা কি নিপি লাইনে মারতে হবে? না মিডল লাইনে ভুলো আমার এইটাই স্যার, এটা লাইন চেনার পরে করতে হবে। লাইন চেনার পরে করতে হবে। স্যার কি কইলেন কিছুই শিখি নাই স্যার। এখন স্যার দেখতেছি কিছুই শিখেন না, আপনার মাথা রাখেন না, আমি সব শিখাইছি স্যার। আপনি তো নিজে শিখাইছি। আপনি তো শিখাইছেন যে হচ্ছে কম্পোনেন্ট মাপবো, যদি ইসে পাওয়ার সাপ্লাইতে লাইন শর্ট দেখায় কম্পোনেন্ট মাপবো, মাপার পরে গিয়ে এক সেকশনে স্যার পাইলাম যে সবগুলো হচ্ছে আগে সেকশন চিনেন, আজকের ক্লাস করেন, আগে আজকের ক্লাস করেন, আজকের ক্লাসের পরে তারপর বুঝতে পারবেন। স্যার প্রত্যেকের 50 টাকা করে জরিমানা করে ঢোকান, দিলে ঢুকবো না নাই। আপনার লাইন যে চেনার লেগে আমি এত খাতা কাটতে বললাম, এত মানচিত্র আঁকাইলাম, বিভিন্ন দেশ আঁকাইলাম, আমার মাথার ভিতরে এটা থাকে না, ওই ওর মাথায় থাকে না, এটা আমি ফ্যামিলিগত ভাবে জানতে পারছি, এটা এই লিগে আমার ওর উপরে কোনো অভিযোগ নাই। বাকিগুলো কি? বাকিগুলো নাই। আর এই যে সাজ্জাদ তুই পড়ার 40 টাকা সে ক্লাস করবি, এটা মাথায় রেখে, ঠিক আছে? যেহেতু না তোর নাই যেহেতু টেয়া দিছে, তোর বড় ভাই টেয়া দিছে, হলো স্যার এটা লাস্ট, ঠিক আছে? কারণ আজকে আমার সর্বোচ্চ আধা ঘন্টার ক্লাস ছিল, ইনশাআল্লাহ সর্বোচ্চ যে আমি 30 নম্বর 58 নম্বর কইছি না, সর্বোচ্চ আধা ঘন্টার ক্লাস ছিল। এখন যেহেতু মনে করেন আপনারা ঝামেলা শুরু করে দিচ্ছেন, মাথার ভিতরে থাকে না, আমি জিনিসটা আবার একদম সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতে পারতেছি। আমি বিশেষ করে কিন্তু আজকে গতকালকে কি কইছিলাম, আজকের ক্লাসটা কি হইব, কাহিনী শেষ, এটা বেশিক্ষণ না। ওনার কথা অনুযায়ী আমি বুঝতে পারছি ক্লাসের কোন জায়গায় কোনটা পড়ানো লাগবে। আমি কিন্তু আবার জিরোতে যাইতেছি, জিরোতে যাব বলে আমি আজকে ডাইরেক্ট বিটম্যাপে যাব। বিটম্যাপে যদি আমি যাই, বিটম্যাপে ক্লিক করে দেখান যায়, ঠিক আছে? লাইন পুরোপুরি এই ভবিষ্যতে বিটম্যাপ যার কাছে না থাকবে, স্কিমেটিক যার কাছে না থাকবে, ভুল করে আমার একটা মেসেজ দিবেন না, বুঝে গেছে? এমনি মাদারবোর্ডের ছবিটা দেয় আমারে, মোবাইলের মডেল লোক না, এমনি মাদারবোর্ড ধইরা এমনি কইরা কয় স্যার এটার ভিতরে না আমার এই আপনার এত রিডিং দেখাইতেছে, আমি কিছু বুঝতেছি না। কোন মোবাইলের মডেল গুলো না সমস্যা হয়েছে, রিডিং এত দেখাইতেছে, কত মডেল, আর এর আগে ব্যাটারি বোটের এটা ভোল্টেজ চেক করছে না, কিচ্ছু করলো না, এখানে আমার এটা কইয়া দিল শেষ। এটা আমি কি জবাব দেব? তারপরও দিছি যে ঠিক আছে রিডিং এত দেখাইতেছে যেহেতু, তাহলে এই জায়গায় পরে বলছে স্যার এখন হলো ভুলশা হয়েছে, কিছু কাজ করছে, আমি ফোন আমার খালি বারবার রিস্টার্ট দিতেছে, পরে আমি ওরা কইছে তাহলে একটা কাজ করেন, আপনি দেখেন যে ডিভাইসের লাইনটা চার্জিং এসি ইনপুট পর্যন্ত ঠিকমতো গেছে কিনা, ঠিক আছে? ডিভাইসের লাইনটা চার্জিং এসি ইনপুট পর্যন্ত ঠিকমতো গেছে কিনা, আবার চার্জার খোলা অবস্থায় আবার দেখবেন ব্যাটারি ভোল্টেজ ঠিকমতো ইনপুট নিয়ে আউটপুট হইতেছে কিনা বিপিএস কয়েলের ভিতর। অন করে স্যার এই জায়গায় তো বিপিএস কয়েল কোনটা আমি তো বুঝতে পারতেছি না। আমি কই ঠিক আছে বুঝলাম, স্কিমেটিক আছে না? স্যার স্কিমেটিক নেই। আমি তো স্কিমেটিক ছাড়া ধর ইনপুটটা কোন পিন দিয়ে দিছে, কোন ক্যাপাসিটর দিয়ে দিছে, এটা আমি কেমনে বুঝবো? এটা আমার বোঝা, এটা জবাব দিতে পারবো স্যার। এটার ভিতরে ধরেন আমি জানি চার্জিং এসি কোনটা, এটার ভিতর ধরেন এই যে আমার চার্জিং এসি, ধরেন এই যে আমার চার্জিং এসি, এটা ধরেন एग्जांपल, ঠিক আছে? এটা আমার চার্জিং এসি, হ্যাঁ? এই জায়গায় কয়েল আছে, এই যে একটা তোলা দেখতেছেন না, এই জায়গায় একটা বিপিএস কয়েল আছে, এটা চার্জিং এসি। তাহলে এই যে এখন আমি কিন্তু
চার্জিং আইসি চিনছি, ডিপিএস কয়েল দিয়েছি। এখন এই অনুযায়ী আমি পাবো যে এই জায়গায় ব্যাটারি ভোল্টেজটা খুঁজে পাবো, এটা দেখে আন্দাজে। আর ইনপুট ভোল্টেজটা আমি কোন জায়গা থেকে পাবো, কোন ক্যাপাসিটর আইসি ইনপুট ভোল্টেজ, এটা কি আমি জানো? এটা ধরেন এই ক্যাপাসিটরটা আমার ইনপুট ভোল্টেজ আইসি, এই যে এইটাই ছোটটা এই যে লগে আইসি লগে যেটা ধরেন এই যে বড়টাই ধরেন এই যে এটা, অথবা ধরেন এইটা, অথবা এই যে ছোট এটা, এইটাতে কাজ করে আমার আইসির ভিতরে ইনপুট নিছে বিভাসের লাইন। আর আমি স্কিমেটিক সারা কেমতে বুঝবো, মানে এটার ভিতরে যদি কোনো লাইন না এই স্যার আমি বুঝলাম স্যার। তো শুরু করলো কোন জায়গায় বলুন তো? চার্জিং করতে সাব বোর্ডের ভিতরে। জি স্যার তাহলে ব্যাটারি কানেক্ট হয় এই জায়গায়, এই জায়গায় না? জি স্যার এই জায়গায় দেখি বিভাস কোনটা? এটা বিভাস, এটা এই যে দেখা যায় ইউসিবি স্যার বিভাস না? জি রাইট বড়া, এই বিভাসে আমি ক্লিক করলাম, এটা ক্লিক করার পর কানেক্ট করে নিয়েছি এই কানেক্টর এই জায়গায় না? জি তাহলে এই পর্যন্ত আমার কত ভোল্ট আছে বিলেনে? একদম সোজা এখান থেকে এই পর্যন্ত 5 ভোল্ট থাকবো। এবার এই জায়গা থেকে কিসের মাধ্যমে যাবো মেন বোর্ডে? রেকর্ডের মাধ্যমে যাবো মেন বোর্ডে। এটা কি রাখলো? আচ্ছা তাহলে এই পর্যন্ত ঠিক আছে না? সহজে কিন্তু বেশি কাজ নেই, আরো বেশি কাজ হইব যখন আপনার মাইক্রোফোন নিয়ে কাজ করবেন, স্পিকার নিয়ে, ভাইব্রেটর নিয়ে, তখন অন্য কাজ। কারণ আমার মেন হলো হেডফোন যখন রিপেয়ার করবে তখন এই চেক দেওয়া বাধ্যতামূলক। আগে হলো ধরেন কাস্টমারের বয়ান নিতে হবে, এটা কিন্তু কইছিলাম। জি কাস্টমারের বয়ান এটা মিস নেই। না আসামেরা বাংলা ওটার এক চিকিৎসা হইব, পানিতে কইরা আরেক চিকিৎসা আরেক চিকিৎসা। আরে ওটা কারেন্ট নেই, তুই কি পাস করবি? বলেন স্যার থাকবে না কারেন্ট নাই, কারেন্ট নাই পাস করিস। আচ্ছা আগে এই পর্যন্ত হলো হেডফোন রিপেয়ার করতে গেলে সবসময় আগে বয়ান নিতে হইব। যেরকম ওই যে অর্পণটা কি কইছি, পানিতে পড়ছে আর আইসিটা পেস্টিং আইসি না, তার মানে সব আইসির ভিতরে পর্যন্ত পানি গেছে। আর কোন আইসির কোন বল থেকে সমস্যাটা করতেছে এটা খুঁজে পাওয়াটা একটু কষ্টসাধ্য। আর যদি আপনি টিপেস্টে আমি 0 থেকে কাজ শুরু করতে পারেন আর প্রত্যেকটা লাইন যদি চেক দিতে পারেন স্কিমেটিক অনুযায়ী, তাহলে হেডফোন রিপেয়ার হয়ে যাবে 100%। রিপেয়ার করতে পারেন নাই তো রোগ আপনি নির্ণয় করে বসে থাকতে পারবেন। আর রিপেয়ার কেন করতে পারেন না? ধরেন এমএনসিও পাইতেছেন ড্যামেজ, সিপিইউ পাইতেছেন ড্যামেজ, বিল হইব 5000 4000, কাস্টমার তো কাস্টমার 13000 1000 এর বেশি দিব না। অন্যটা কি আপনি রিপেয়ার করবেন? তাহলে এই কারণে ওইটা রিপেয়ার হবে না, ঠিক আছে? আমরা না করে দিই, কাস্টমার দেখলে তো বোঝা যায়, ঠিক আছে? আবার মনে করেন কাস্টমারের ফোন দেখলেও বোঝা যায় যে একটা ফোনের দাম 6000 8000 টাকা, এই ফোনের রোগ নির্ণয় করছে করে দিয়ে আমার এমএমসি আর সিপিইউ শেষ। আমি ওইটা তো জীবনে 3-4000 বিল করা যাবে না, তাহলে এই কারণে বোঝা যায়। তাহলে আমার এই পর্যন্ত আমার লাইন 5 ভোল্টে আসবো, আর এই জায়গাতে র্যাপনের মাধ্যমে কই যাব? সেকেন্ড বোর্ডে যাব। সেকেন্ড বোর্ডের কোন জায়গায় যাব? আমরা আবার এই পাশাপাশি কম্পোনেন্ট নিয়ে একটা ফোল্ডার আমরা চালু করি, তাহলে আমরা কম্পোনেন্ট গুলা মেইন বোর্ডের থেকে দেখা আবার এই বোর্ডে আসতে পারবো, মানে বিট লাগে, ঠিক আছে? এই হলো মেইন বোর্ড। তাহলে আমি সাব বোর্ডটারে বাদ দিয়ে দিই। আচ্ছা মেইন বোর্ড, এই মেইন বোর্ডের এই যে কানেক্টর, এটা হলো এলসিডি কানেক্টর, ডিসপ্লের দিকে আলাদা। স্যার বড় করুন স্যার কম্পিউটার চালু মনিটরটা কি এটা কি কানেক্টর? এলসিডি কানেক্টর এটা হলো এলসিডি কানেক্টর, ঠিক আছে? এটার লগে কি লজিকের কোনো কানেকশন আছে? আচ্ছা এটা খারাপ, ওই খারাপ, 2 নাম্বারটা খারাপ, 2 নাম্বার তুই হ্যাঁ। এটা কি কানেক্টর? ঠিক আছে। ক্লাস ক্লাস কি করব? এক মিনিটের বুঝতে পারি ক্লাস কি করব? জানসা ভাড়াইলাম কি চাইতেছ? এলসিডি কানেক্টর, কে করলো? তোর কিছু দরকার নেই, দিতে কিছু। ডিসপ্লে কানেক্টর, ডিসপ্লে। স্যার সর্বশেষে কিন্তু এটা ব্যাটারি কানেক্টর। স্যার সাইডটা ব্যাটারি কানেক্টর, ওই যে ওটা। চিল্লা চিল্লা করেন না। স্যার আমি ভাবছিলাম স্যার এটা এইমাত্র উত্তর পেয়েছি এটা ব্যাটারি কানেক্টর। অথচ আমি মুখ দিয়ে কইছি। আচ্ছা এটা কি কানেক্টর এবার কর? ডিসপ্লে স্যার আমি ভাবছিলাম এটা হইছে আমি এটা কইছি। এটা কি কানেক্টর? ডিসপ্লে কেন আচ্ছা এটার লগে লজিকের লগে কোনো সম্পর্ক আছে? জি স্যার আছে ঠিক আছে। তাহলে লগে টাকারা। এটা কি কানেক্টর? এটা যদি আমার মনে করেন এলসিডি কানেক্টর হয় বা ডিসপ্লে কানেক্টর হয় তাহলে এটা কি কানেক্টর? জিজ্ঞেস করে জিজ্ঞাসা তো করতে পারবি না, আন্দাজে লাফাইস না। এটা কি কানেক্টর?
হ্যাঁ এটা তো কি কানেক্টর, এটার লগে কোন জায়গায় কানেকশন থাকে? এই জায়গা থেকে ডাইরেক্ট ডিসপ্লেতে যায়, যায় না? তারপরে ডিসপ্লে থেকে আবার মনে করেন এই জায়গায় আসে। স্যার আপনি কিন্তু আনসারের মতো হয়েছে তো স্যার। আর আমি কি সবসময় সঠিকটা বলবো না স্যার? আমি খালি কোয়ালিটিটা দেখতেছি, ইয়া দেখা না। এটা কি কানেক্টর? লজিক্যাল কানেক্টর। তাহলে এই জায়গায় আমরা দুইটা বড় বড় কানেক্টর পেয়েছি, পেয়েছি না? জি স্যার। এই একটা পেয়েছি বেস কয়েল, মাদারবোর্ডে থাকলে বেস কয়েল, র্যামে থাকলে কানেক্টর কয়েল, ঠিক আছে? তাহলে এই বেস বা ধরে এই কানেক্টর আমি কইতেছি যেহেতু, তাহলে এই কানেক্টরটা লজিকে যাইব। তাহলে এই কানেক্টরটা কই যাইব? আসমানে ডাইরেক্ট ডিসপ্লে। না স্যার তাহলে এটা তো আমার, এটা কোন জায়গায় যাইব? আসলে তো আমি কোন জায়গায় র্যামন এই জায়গা লাগাবো? ডিসপ্লে রেবন কোন জায়গাটা? যারা জিজ্ঞাসা করে সে কথা ডিসপ্লে র্যামন এই জায়গা লাগাবো। তারপর ডিসপ্লে থেকে আবার কানেকশনটা কই যাইব? কই? আসমানে খারা কলম হাতে খারা কম প্রশ্ন শুনে রাখবি, আমার প্রশ্ন যদি দিতে বা না করা লাগে এবার বক্তব্যটা কি হইব? হ্যাঁ, তোর মনে হয় কি আমি সঠিক প্রশ্ন করতেছি? আমার প্রশ্ন দেওয়া কিন্তু ভেজাল আছে। এই জায়গায় আমি কানেক্টর পাইছি কয়টা? না নয়ডা কয়টা পাইছি? কুড়ি বার বড় কয়টা পাইছি? বড় দুইটা পাইছি না? কিছু কিছু বড় এক পিস নাই, আছে খালি এক পিস নাই, স্যামসাং না অন্য ফোনও আছে। খালি এক পিস নাই, এক পিসের ভিতর দুই কাজ করতেছে না, এটাকে আলাদা দিছে না, তারপর আপনার সুবিধা, সুবিধা না আপনার সুবিধা, ঠিক আছে? তাই পাইলাম। তাহলে আলাদা এক লগে দিলে এই জায়গায় কি থাকতো গো? তুই গো আর তোর লগেরটা গই খারাপ আপনি না, এই জায়গায় একটা কানেক্টর দিলে কি কি থাকতো এই কানেক্টরের ভিতরে? এত হার্ড কোশ্চেন স্যার হার্ড কি হলো এটা? নরমাল কোশ্চেন এটা। খাবার করলে ভালো হতো এই জিনিসটা যদি আপনি না পারেন তাহলে ডিসপ্লে চেঞ্জের কাজও করতে পারবেন না। কথা ঠিক আছে? একটা ডিসপ্লে পরিবর্তন করলে তো এই জিনিসটা লাগে আমার। কানেক্টর দুইটা পাইছি, এই কানেক্টরের একটা কাজ, এই কানেক্টরের একটা কাজ, আলাদা কাজ না? তাহলে ওর কি কাজ আমার উপর? ওর হচ্ছে নিচে সার্ভোটের কাজ আর ওর কি কাজ? এই ডিসপ্লে লাগে এখানে ডিসপ্লে লাগে ডিসপ্লের সাথে লাগে। ওই মনে করেন ডিসপ্লে দেখলো, আর ওই তো মনে করেন সাববোর্ডে গেল, সাববোর্ডে গিয়ে তো বিভিন্ন কাজ করতেছে। জি স্যার তাহলে ওই ডিসপ্লেতে যে কি কাজ করে? লাইটিং তারপর গ্রাফিক্স আর ডিসপ্লে যাবতীয় কাজ শেষ। আচ্ছা এই দুইটা যদি একটা রেবনে থাকতো তখন তখন এই লাইনটা কই যেত? ধরেন এই জায়গায় দুইটা, এই কানেক্টরটা নাই, এটার ভিতরে সব আছে। এখন এইটা একটা রেবন আমি লাগাইছি, ওই কানেকশনটা কই যাইব? কই যাব? আমরা তো ডিসপ্লে আর হচ্ছে নিচে সার্ভোটে যাই নিচে সাববোর্ডে যাব। তারা কি পাশাপাশি চেনা জানা কেউ? না স্যার মানে এই হাতে কথা ছিল না আচ্ছা হালকা মাত্রায় সব মুন্সিগঞ্জ না? মুন্সিগঞ্জের না সত্যি? জি স্যার। হালকা মাত্রায় এটা পুরাই চেনা ভাই। এটা তোরা দুইটা পারলে নয় পারলো কে? মুন্সিগঞ্জের আরেকটা খেলা, ওটা সত্যি হয়েছে। আমি তো বললো আর এক তুই দুইটা কাজ একটা করবো, ওই জায়গা থেকে ধর যদি একটা রেবনে থাকে তাহলে একটা রেবন ডিসপ্লেতে যাবো, ডিসপ্লেতে লজিকে যাবো। কথাটা কি আসলে সত্যি? চালাটা আচ্ছা বলেন এই জায়গায় কানেক্টর করা দুইটা না? এটা ডাইরেক্ট ডিসপ্লের কাহিনী, আর কোনো কাহিনী নেই। বুঝা গেছে? লাইট আর গ্রাফিক্স আর কিছু নাই। টাচ এই জায়গায় তিনটা সেকশন আছে, কিন্তু টাচ নষ্ট হলে এটা এই জায়গায় কাজ করতে হবে, টাচ নষ্ট হলে টাচে কাজ করে না, ডিসপ্লে ভালো, তাহলে এই জায়গায় টাচের যে পয়েন্ট ওই পয়েন্ট চেক দিতে হবে। লাইটিং এর সমস্যা হলে লাইটিং এর পয়েন্ট যেটা ওই পয়েন্টে চেক দিতে হবে। গ্রাফিক্স এর সমস্যা হলে এই কানেক্টরের কাজ। তিনটা পাইছি না? এই জায়গার কাজ, চার্জ হয় না এখানের কাজ, স্পিকার চলে না বড়টা এই জায়গার কাজ, ভাইব্রেটর চলে না এই জায়গার কাজ,
মাইক্রোফোন চলে না এই জায়গার কাজ বুঝা গেছে সাবকোডের লগে যা কিছু জড়িত আছে আর যদি দুইটা একসাথে থাকে তাহলে যা কিছু বলছে সব একটা লেভেলে থাকবো ওই লেভেল থেকে ডিসপ্লে থেকে কই যাবো লজিকে ডিসপ্লে থেকে লজিকে তাহলে ধরেন এই কানেক্টর তো পাইছি তাহলে আমার এই কানেক্টরটা কোন জায়গা থেকে আসছে এই জায়গায় লাইনটা কোন জায়গা থেকে আসছে আমি তো দেখাইছি না এই জায়গায় এই যে দেখেন আমার এই যে পয়েন্ট এই পয়েন্ট থেকে ডাইরেক্ট আমার এই জায়গার হয় এই পাশে আসবে না এই পাশে আসবে বিবাস তাহলে আমরা এই জায়গায় যে কি যে বিবাস কোনটা বড়টার ভিতরে তাহলে আমার কানেক্টর তো এইটা এই যে দুইটা বড় এটা হইছে না তাহলে এটা বড় করি বিবাস ইন বাস আর এই যে জায়গায় বিবাস হইছিল মনে আছে এই যে বিবাস তাহলে এইখান থেকে বিবাসটা গেছে আমার এইখান থেকে বিবাসটা আইছে আমার এই যে এইখানে আইছে না আসছে তাহলে এই পর্যন্ত দেখতে পাবো 5 ভোল্টেজ ওকে আছে কিনা মানে এই জায়গায় তো 5 ভোল্টেজ আপনি এখানে চেক করতে পারবেন আশেপাশে এরকম টেস্ট পয়েন্ট আছে না টেস্ট পয়েন্টে যদি থাকে এটা এসডিএস সেল এখানে নাই টেস্ট পয়েন্টে যদি থাকে বা অন্য কোনো কম্পোনেন্টে যদি টাচ করে ওই কম্পোনেন্টে চেক করে বুঝতে পারবেন যে এখানে আসছে কিনা তাহলে আমি এটা ক্লিক করি আচ্ছা স্যার উপরে আছে তো এই যে না উপরে ওকে দেখুন আরে বাদ দেন না ওটা পরে দেখেন আমি এই জায়গায় তো নাই আমি এই জায়গার কথা বলছি যে তাহলে আমি এইখানে কিন্তু আমরা দেখি নাই দেখছি আমি এই জায়গায় খালি দেখছি যে বিবাদ আছে কিনা ক্লিক করছি এই জায়গায় তাহলে আমার বিট পেপার সুবিধা রইল আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমি কিন্তু সুন্দর মতো দেখতে পাচ্ছি যে গেছে কই হয় দেখেন এখান থেকে গেছে কই এখান থেকে গেছে একটা রেজিস্টরে গেছে না এখান থেকে গেছে একটা ক্যাপাসিটরে ক্যাপাসিটর টাচ করে এটা ওবি পেয়েছি আমার মানচিত্রের মতো ছিল না ওবি পেয়েছি ছিল না ওবিপিএসের কাজ হলো যদি আইসির সাথে আমার কানেক্টেড থাকে যদি এখানে যে ভোল্টেজটা আউট হওয়ার কথা ওই ভোল্টেজটার বাইরে যদি অন্য কোনো ভোল্টেজ হয় ঠিক আছে তাহলে আটকে দিব হ্যালো থেকে ওবিপির এইখান থেকে আবার আউটপুট হয় ঠিক আছে এই আউটপুট ধরেন ইনপুট আউটপুট যেটাই হোক এইখান থেকে ওই যে আমরা একটু দেখি কই গেছে এই পর্যন্ত এসে এই পর্যন্ত আসছে এই যে আইসিইউ ইনপুট দিয়েছে এটা কি এসে ওবিপি থেকে কোন জায়গায় যায় নকশার ভিতরে দেখছিলেন না বোর্ডে যে আমরা দিছিলাম সংক্ষেপে তাহলে এই মাদারবোর্ডের ভিতরে তার এটা লেখা নেই আছে ওইভাবে সাজানো না নাই এটা কিন্তু মাদারবোর্ডের অপোজিটে চলে গেছে দেন ওবিপিআইসি এক পার্টে এই যে আপনি বোর্ডটা দেখতেছেন না এই যে বোর্ড এই বোর্ডের উল্টা পাশে কিন্তু ওইগুলা এটা ওবিপিআইসি এটা এইখান থেকে এইখানে আসছে এই আইসিতে এইখান থেকে মাদারবোর্ডের উল্টা পাশে চলে গেছে এই উল্টা পাশ দেখেন আছে না উল্টা পাশের চার্জিং আইসি 3 ফুট নিচে এই উল্টা পাশের চার্জিং এসি 3 ফুট নিচে আমি চার্জিং এসি ইনপুট হইলে আমার এখানে আসবে আউটপুট এই যে দেখেন এখানে হলো ইনপুট এইখান থেকে আবার ভিপিএস ইনপুট নিচে মানে চার্জিং এসি আউট করছে ভোল্টেজটা দেখছেন ক্লিক করে দেয়া আছে এই জায়গায় ইনপুট হইছে তারপর এই জায়গায় আমি যদি ক্লিক করি এটা মনে আছে যে আমি সবকিছু জানি এই জায়গায় এই যে একটা ক্যাপাসিটরে কি করছে টাচ করে আমার এই যে ভিপিএস কলে ইনপুট দিছে আমরা জানি কয়েলের এই জায়গায় দিছে আমরা এই মাথাটা বের হয়ে যাব না তাহলে আমরা যদি একটু বের হই দেখি এই যে বের হইলাম এবার দেখেন পুরো বোর্ডের সব জায়গা আছে না আছে তাহলে এইখানে গ্রাফিক সেকশন নাই লাইটিং সেকশন নাই এই যে লাইটিং সেকশন দেন এই যে লাইটিং আছে তাহলে এই যে লাইটিং সেকশন দেখাইতেছি তারপরে এই যে গ্রাফিক্স এটা হলো গ্রাফিক্স নীল কালার এই জায়গাটা নীল কালার দেখা যাবে না নীল কালার দেখা যাবে এই জায়গায় কারণ আমরা শুধু এটা মনে রাখি হ্যাঁ এই যে সিপিইউ বড় দুইটা আইসি না বড় দুইটা আইসি এই কোণায় লাইটিং আছে এই যে এলসিডি লাইট বড় দুইটা আইসি এর কোণায় যে এসিডি এটা আমার লাইটিং আইসি এটা যে কোনো এক পাশে থাকবে স্যার এটা সিওডি বলে দিব কোন পাশে আছে তারপরে যে আমার গ্রাফিক্স আছে কই এই এলসিডি কানেক্টর উপরে যে এসিডা
এলসিডি এর উপরে যেটা এটা কি গ্রাফিক্স আইসি দেখছেন ওটা বাদ দেন না গ্রাফিক্স পর্যন্ত আসেন না তাহলে আমি এই জায়গায় এই যে এলসিডি কানেক্টর এই যে এটা আমার গ্রাফিক্স তাহলে গ্রাফিক্স সেকশনে কি ওই লাইনটা ঢোকে নাই বিপিএস কয়েলের থেকে ঢুকছে ঢুকছে এই যে দুটো বড় এসি এই যে লাইটিং এসি এটা এই সেকশনে ঢুকছে এইটা এই সেকশনে যে ঢুকছে কিসের মাধ্যমে ঢুকছে যদি এটা কি রেজিস্টারের মাধ্যমে ঢুকছে না রেজিস্টার এক প্রান্তে পাইছে খেয়াল করছেন আরেক প্রান্তে যদি আমি টাচ করি এই প্রান্তে টাচ করি এটা আমার বিপিএস লাইনটা আবার আরেক পাশে যদি আমি টাচ করি এইবার আইসি দিন করেছে কয়েল ইনপুট হইছে বুঝছ না তাহলে যদি কোনো কারণে আমার এই বিপিএস লাইনটা যদি 3.7 থেকে 4.2 ভোল্টেজের উপরে কোনো কারণে যদি উপরে হয় তাহলে হয় কি করব এই জায়গা দিয়ে রেজিস্টারের ফিউজ রেজিস্টার হিসেবে আছে ওয়াই কাইটটা যে ওয়াই কাইটটা এই আইসি বা এই সেকশনের বাঁচাইবো তাহলে কি মাঝখানে এখানে একটা ফিউজ ব্যবহার করেছে না তাহলে এই যে এই সেকশনে আমার কি ভোল্টেজ ঢুকছে বিপিএস বিএস ওয়াইএস লেখা দেখছেন তাহলে বিপিএস ভোল্টেজ আমার লাইটিং সেকশনে ঢুকছে আর লাইটিং সেকশনে যদি এই ভোল্টেজটা না ঢোকে তাহলে সেকশন কাজ করবো কাজ করবে করবে না তাহলে সর্বপ্রথম আমার লাইটিং সেকশন নিয়ে যদি আমি কাজ করি আগে হচ্ছে যে কানেক্টর সবটা চেক দিবই যখন চেক দিয়ে দেব যে কানেক্টরের ভিতরে অ্যানোডের ওই যে একটা ভোল্টেজের বাইরে হয়ে গেছে অ্যানোডে ব্যাটারি লাগাইলে কত ভোল্টেজ থাকবে ব্যাটারি ভোল্টেজ থাকবে অ্যানোড পিনের ভিতরে ব্যাটারি ভোল্টেজ থাকবে এটা কিন্তু বলছিলাম তাহলে আমার এখানে যেটা অ্যানোড পিন আছে এখানে যে অ্যানোড পিন আছে ঠিক আছে ধরেন এক নম্বর পিনটা আমি ধরে নিলাম এক নম্বর পিন এটা বললাম কি অ্যানোড এটার ভিতরে কত ভোল্টেজ থাকবো ব্যাটারি ভোল্টেজটা থাকবো না তাহলে এখন এই জায়গায় যদি আমি ব্যাটারি ভোল্টেজ না পাই এই জায়গায় তাহলে লাইনটা আইছে কোন জায়গাতে লাইটিং সেকশনে তাইছে না এই যে আবার এই জায়গায় একটা রেজিস্টার আছে না আর রেজিস্টারে এই প্রান্তে যদি টাচ করি তাহলে কি আইসি বেসি এই পাশ থেকে আইছে না তাহলে দেখেন এই রেজিস্টারের মাধ্যমে এই পিনটা থেকে ভোল্টেজ আউট হইয়া তারপর আমার ওই যে অ্যানোডের পিনে চলে গেছে গেছে নি অ্যানোডের পিনে আইছে না এখন এই অ্যানোডের পিনে যদি ভোল্টেজ মিসিং পাই তাহলে সর্বপ্রথম আমার কি দেখতে হবে ওই জায়গায় ভোল্টেজটা ঠিকমতো আউট হইছে কিনা এটা দেখতে হবে না এখন এই জায়গায় মনে করেন আমি দেখলাম এই জায়গায় ভোল্টেজ আউট হয় নাই এই জায়গায় ভোল্টেজটা আসার কথা এই জায়গায় যদি ভোল্টেজটা থাকে তাহলে এই জায়গায় থাকো না ভোল্টেজ এই জায়গায় পাই নেই ভোল্টেজ তাহলে এই জায়গায় ভোল্টেজ নাই তাহলে এই জায়গায় কেন পেলাম না আইসি দেয় নাই আইসি কেন দিল না আইসি দেয় নাই আইসি এই জায়গায় ইনপুট পায় নাই আইসি যদি এই জায়গায় ইনপুট পাইতো এইভাবে তাহলে আইসি ওর এখানে দিত আর আইসি নিজে সচল না তাহলে আইসি কিভাবে দিবে এটা আইসি নিজে সচল না তাহলে ইনপুট ভোল্টেজ আমি এখন চেক দিয়ে যদি এই জায়গায় ভোল্টেজ নাই এই জায়গায় যদি ভোল্টেজ না থাকে ইনপুট তাহলে আমার কি চেক দিতে হবে যে আমার এই কোয়েলে ভোল্টেজ আছে কিনা এটাকে দেখতে হবে না বিপিএস কোয়েলে ভোল্টেজ আছে কিনা অন যদি বিপিএস কোয়েলে ভোল্টেজ আছে কিন্তু আমার এই রেজিস্টারে ভোল্টেজ যায় নাই তাহলে লাইন মিসিং পাইছি রেজিস্টার তাহলে ওই যে কোয়েলের থেকে যদি এই জায়গায় জাম্পার করে ভোল্টেজ দিয়ে দেন তাহলে সেকশন চলবে এই সেকশন চলবে তাহলে আমি লাইন চিনি না সেকশন চিনি না ভোল্টেজ কত থাকবে এটা জানি না আর আপনি শিখ দিয়েছেন মোবাইলের কাজ স্যার ওইটাতে যদি ব্যাটারি কানেকশন না দিয়ে যদি আমি ডিসি পাওয়ারে দিই তাহলে কত থাকবে যা দিবেন ওই কানেক্টরে যা দিবেন তাই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আপনি এই জায়গায় 2 ভোল্টেজ মারেন ব্যাটারি কানেক্টরে তাহলে 2 ভোল্টেজ পাবেন এই জায়গায় আমার তো আগে জানতে কিন্তু হবে আমরা কত আর ক্ষমতা কত লিখে এটা আমার জানতে হবে ক্ষমতা আমরা তো যে লাইন এই কারণে যা বললাম না যেটা কি লাইন এই জায়গায় লেখা আছে বিএস ওএস তো জানতেছি লাইনটা কত ভোল্টেজের লাইন জানতেছি না তাহলে ধরেন আপনি যেটা বলছেন যে যদি আমি ডিসি পাওয়ার সাপ্লাই দিই এখন এই জায়গায় ধরেন ডিসি পাওয়ার সাপ্লাই দিল তারপরে একটু কেবল টেবল জাম্পার টাম্পার কইরা তারপরে লাইন দিতে হবে জাম্পার স্যার এই জায়গায় ক্লিপ ক্লিপ লাগাতে দিতে পারবেন অথবা আপনার এই যে বুট কেবল যদি থাকে এই বুট কেবলের মাথা লাগায় চেক দিতে পারবেন ঠিক আছে মোট কথা আপনার কি করতে হবে অবশ্যই ভোল্টেজ দিতে হবে মাদারবোর্ডে ভোল্টেজ না দিলে এই পিনে ভোল্টেজ পাইবেন না তাহলে প্রত্যেকটা আমরা দেখেন এই পর্যন্ত পাইলাম যে বি বাসের লাইন ওবিপি হইয়া চার্জিং এসি তে কি নিল ইনপুট হইলো চার্জিং এসি তে চার্জিং এসি থেকে আউটপুট হইলো এই যে চার্জিং এসি তে এখান থেকে ইনপুট হইছে আর এখান থেকে আউটপুট হইছে আউটে এখান দিয়ে চারদিকে ছড়ায় গেছে না ছড়ায় যে ওই যে এইটাই আমি বুঝতে করছিলাম যে গ্রাফিক্স আইসির ইনপুট ভোল্টেজ কত
এখান থেকে বলছিলাম যে গ্রাফিক্স আইসি এর ইনপুট ভোল্টেজ কত, তখন কিন্তু এটা বলতে পারেন এই যে দেখেন এই জায়গায় আসছে না, এটা বিপিএস লাইন, তারপরে এই পাশে ক্লিক করছে, এখান থেকে কি গ্রাফিক্স আইসি ইনপুট দিছে দিছে না, আর এই যে এটা হলো আমার বিপিএস লাইন বা বিএসওএস, আর এই যে দেখেন কত ভোল্টেজ 3.7 দিছে, তাহলে এখান থেকে এই যে ইনপুট নিছে। আমি যদি গ্রাফিক্স আইসি আপনি ইনপুট না দেন তাহলে আউটপুট করব না, তাহলে হয় আউটপুট করলে আমার বিএসএন আর বিএসপি, এবার আমরা একটু বিএসএন আর বিএসপি লাইনটা এলসিডি থেকে দেখে আসি যে কত নাম্বার পিন, ঠিক আছে, হার্ডওয়্যার এলসিডি এই জায়গাতে 1 নাম্বার, মাঝখানটা বা 2 নাম্বার, হ্যাঁ এটা হলো পজিটিভ না এটা নেগেটিভ, পরে এটা পজিটিভ না, মাঝখানে এটা কিছু নাই, তাহলে আমরা এখানে যাই, মাঝখানে এটা কিছু নাই, এই জায়গা আমার শো করে দিতে, মাঝখানে এটা কিছু নাই, তাহলে এই যে দেখেন বিএসএন বিএসপি দিছে না, এবার আমি এখানে পিন একটা কানেক্ট দিলাম, ক্লিক দিলাম, আছে গ্রাফিক্স এর সাথে কানেকশন আছে, আছে, আবার এই যে 3 নাম্বার পিন একটা দিলাম, গ্রাফিক্স এর সাথে কানেকশন আছে, আছে, তাহলে এখন গ্রাফিক্স আইসি তে যদি এইখান থেকে ইনপুটটা না যায়, এইখান থেকে এই যে এই ইনপুটটা যদি না যায়, আর এই ইনপুটটা যদি না যায় গ্রাফিক্স আইসি তে ওয়াই5 ভোল্টেজ আউটপুট দিতে পারবো না, করতে পারবো না, তাহলে এই সেকশনগুলো আমরা দুইটা কাজ করতে হয়, জয় ইনপুট পাইতেছে কিনা, আর ইনপুট পাইছে তাহলে আউটপুট করতেছে না কেন, ধর ইনপুট পাইছে তাহলে আউটপুট করতেছে না কেন, তখন আপনি এটা খুলে একবার রিভল করুন, রিভল করা বসায় দেখেন, রিভল করা বসায় কাজ হবে, কিন্তু রিভল করার আগে কিন্তু আবার একটা কাহিনী আছে, এই জায়গায় কাহিনী দেখতে শর্ট হয়ে আছে না, আবার কেউ বুঝা গেছে, এটি কিন্তু আমি স্কিপ করতেছি কথাটি, কেন স্কিপ করতেছি, কারণ এই শর্ট হয়ে আছে, কম্পিউটার আগে চেক দিতে হবে, এটা কিন্তু আমি এখন এই ক্লাসে বলুন না, বুঝা গেছে, এই ক্লাসে কেন বলবো না, কারণ এটা আমি বলি আর না বলি, এটা আপনার দায়িত্ব, এটা করতে হবে আগে, তারপর আপনি রিপোর্ট করতে যাবেন। তার এই কথাই কিন্তু আমি একটু আগে জিজ্ঞাসা করছি যে কয়েল যদি খারাপ থাকে তাহলে তো লাইন ওখানে পাস হবে না, তাইলে আমি এটাই তো আসতেছি, দেখেন এই ধরেন বিএসএন এটা নেগেটিভ না, নেগেটিভ, এই জায়গায় ক্যাপাসিটর, এই জায়গায় মানে রেজিস্টার ধরেন আপনার টাচ করছে, তাহলে এটা যদি আমি দেখি, হ্যাঁ এটা দেখতে দেখবো যে আমার এই যে এইখান থেকে এই হলো কয়েল, এই হলো কয়েল, তাহলে কয়েল এইখান থেকে পরে নেই, কয়েলের যে কাজটা আছে না, এই জায়গায় গ্রাফিক্স এর সব সময় সমস্যাটা হলো বিএসএন আর বিএসপি গ্রাফিক্স এর, আর ডিসপ্লের লাইটিং এর ক্ষেত্রে সবসময় সমস্যা দেয় আপনার অ্যানোডে আর ক্যাথোডে, ক্যাথোডে সমস্যা দেয় না, অ্যানোডেই দেয়, ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি আমি 5 ভোল্টেজ না পাই, ধরেন এই যে আমরা কয়েল, এই কয়েল কিন্তু সহজে ধরা যায় না, জয় আসলে দোষী নাকি দোষী না, বুঝা গেছে, কয়েলটা ধরা যায় না, তাহলে আমরা কেমনে ধরি, পরে আমরা দেখি যে আমার এই বিএসএন আমরা ক্লিক করি, যে বিএসএন ক্লিক করছি না, ক্লিক করার পর আমার দেখতে হয় যে বিএসএন এর এই দিক দিয়ে যে ক্যাপাসিটর একটা লাইন পেছে না, এই লাইন থেকে শর্ট আছে কিনা, তারপরে যখন আবার দেখবো যে বিএসপির সাথে যে কম্পোনেন্ট গুলো আমার কানেক্টেড আছে, দেখেন এই জায়গায় কম্পোনেন্ট আছে কানেক্টেড আছে না, এই কম্পোনেন্ট যেগুলো কানেক্টেড থাকবে এটা চেক দিতে হবে, চেক দিয়ে যদি দিয়ে যে না মোটামুটি এই পাশে আমার কোনো শর্ট পাইতেছি না, বা যদি একটা শর্ট পাইছি, কম্পোনেন্ট তোলার পর আমরা দেখছি যে ক্যাপাসিটর অনেক ক্যাপাসিটর দুই পাশে বিপ দিতেছে, তোলার পরে দেখা লাইন দুই পাশে 2 পয়েন্টে বিপ দিতেছে, ক্যাপাসিটর ভালো আছে, এরকম আছে না, তাহলে তখন মনে করুন ওই ক্যাপাসিটর কম্পোনেন্ট সব চেক দিচ্ছেন, দেওয়ার পরে কাজ হয় নাই, তখন আমরা একবার কি করি, এই আইসি আছে না, এটা হয় চেঞ্জ করে একবার রিপোর্ট করে বসাইলে কাজ হয়ে যায়, আর চেঞ্জ করছেন ধরুন নতুন একটা লাগাইছেন, লাগানোর পরে এই জায়গায় গ্রাফিক্স আসতেছে না, আপনি দেখছেন ইনপুট ভোল্টেজ আমার ঠিকঠাক পাইতেছে, ইনপুট ভোল্টেজ ধরেন যে কোনো একটা কিছু তার নিচে যে ইনপুট ভোল্টেজ এখানে আপনি ঠিকঠাক ভাবে দিতেছেন, বুঝা গেছে, কয়েলের মাধ্যমে, তাহলে আউটপুট আবার যেটা আছে এখানে ইনপুটে, এখানে আবার আউটপুট হয়েছে, তাহলে যেটা আছে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তারপরে পাইতেছি না, তখন এই কয়েলটা 100% চেঞ্জ করে দিতে হবে, লাইটিং আইসির পাশে যে বুস্ট কয়েল থাকবে বা গ্রাফিক্স আইসির পাশে যে বুস্ট কয়েল থাকবে ওটারে চেঞ্জ করে দিতে হবে, ওরে আপনি রোগ ধরতে পারেন আর না পারেন, ওটাকে চেঞ্জ করতে হবে।
ওটার আগে চেঞ্জ করতে হবে। কেন ওটারে চেঞ্জ করতে হবে? কারণ এটা এরকম একটা গুপ্তচর যেটা আপনার ক্ষতি করতেছে কিন্তু আপনি চোখে দেখতেছেন না। লাইন শর্ট হয়ে এক হয়ে আছে। এখন কি আগে কয়েল চেঞ্জ করে দেখবো নাকি আগে রিমুভ করে তারপরে আগে কোয়াল চেঞ্জ করে দেখো। আগে coil change আমি যেটা করি আমি আগে কোয়াল চেঞ্জ করি। কারণ কোয়াল চেঞ্জ করতে এত সময় লাগবে না। সময় লাগবে কোয়াল চেঞ্জে। কোয়াল একটা অন্য বোর্ডের থেকে ডাইরেক্ট সেম মাপের একটা কোয়াল বসিয়ে দেই। কাজ করতেছে ভালো, কাজ করতেছে না তখন আমি আইসি তার দিই। সব কম্পোনেন্ট ভালো দেখাইতেছে। তো আমার যদি সমস্যা থাকে তাহলে বুস্ট কয়েল যেটা থাকবে এটা চেঞ্জ করে দেখতে হবে। এই বুস্ট কয়েলের রোগটা ধরা যায় না কারণ আমি কিন্তু বিপ দিব। আর বিপ দিব কিন্তু আমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো না। বুঝা গেছে? এই কারণে আমরা ওরে কি করি ওই ভালো দেখাইলো আর আমরা চেঞ্জ করে দিই। কারণ আমি একটা এই যে দেখেন কম্পোনেন্টের এই যে বুস্ট কয়েল দেখা যায় এই বুস্ট কয়েল চেঞ্জ করে দেখবেন গ্রাফিক্সের সমস্যা হইলে আর লাইটিং এর সমস্যা হলে এই যে লাইটিং এর পাশেও বুস্ট কয়েল আছে এই যে একটা বোনাকাটা কালো কালার দেখা যায় এই বুস্ট কয়েলটাও চেঞ্জ করে দেখতে হবে। কারণ এইগুলো দেখা যায় দেখবেন আপনি এই জায়গায় বিপ করে ধরছেন বিপ দিব তার মানে আপনি মনে করবেন ভালো কিন্তু আর ভিতর থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারতেছে না। ম্যাগনেটিক ফিল্ড তৈরি না করলে সমস্যাটা কি দেখা দিব দেখবেন কি অ্যানোডের ভিতর ব্যাটারি ভোল্টেজ ঠিকই পেতেছেন। স্যার এটা কি ডাইরেক্ট যাবো গা? ডাইরেক্ট যাবো না এটা ঘুরে ঘুরে যাওয়ার কথা না এটা ডাইরেক্ট সোজা যাবো না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইব তৈরি হবে না। তাইলে এইখানে আপনার আমরা কি বলছিলাম যে ডিসপ্লের যে কানেক্টর আছে ওই কানেক্টরের ভিতরে চেক দিয়ে দেখতে হবে অ্যানোডের ব্যাটারি ভোল্টেজটা আছে কিনা। ব্যাটারি লাগায় এখন আপনি ব্যাটারি ভোল্টেজ পাইতেছেন আইসিও নতুন লাগাইছেন সব লাগাইছেন কিন্তু বুস্ট কইরা 16 থেকে 40 ভোল্টেজ যেটা দরকার এটা বানাইতে পারতেছেন আপনিও বুঝতেছেন না। তখন কি করবেন এই জায়গায় ব্যাটারি ভোল্টেজ পাইতেছেন পাওয়ার সত্ত্বেও ডিসপ্লে চলতেছে না তখন না তখন এই বুস্ট কয়েল চেঞ্জ করা লাগে। তখন এই বুস্ট কয়েল চেঞ্জ করা লাগে। বুস্ট কয়েলের জন্য ভোল্টেজ বাড়তেছে না। বুঝা গেছে? তাহলে বোঝা গেছে মানে এখান থেকে আউট হয়ে আমার যে পিন আছে পিনে যে অ্যানোডের পিনটা আছে ওই পিনের ভিতর অবশ্যই ব্যাটারি ভোল্টেজ থাকতে হবে। আর ব্যাটারি ভোল্টেজ পাইতেছেন তারপরও ডিসপ্লে চলতেছে না তখন এই কয়েল চেঞ্জ করা হবে। স্যার কয়েলের তো লেখা যদি একদিকে থাকে যে কোনো একদিকে বসে নিতে হবে। রেডি ঘুরে যেইভাবে পৌঁছে কয়েল সমস্যা নেই। ঠিক আছে? মানে ডাইনে বা উল্টা নিচে খালি কানেকশন পাইলেই হয়েছে। জাম্পার করে বোর্ডের বাইরে বাইর করে দেন তাও ব্যস্ত হবে। তাহলে মনে করেন এইটা কয়েল কাজ করতেছে আর আমাদের ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ। এবার আমরা যাই একটু পাওয়ার এসি দিকে। ঠিক আছে? কারণ দেখেন যে সব জায়গায় গেছে আমি এই জায়গায় ক্লিক করার পর প্রশ্ন আরেকটা আছে ওই প্রশ্নের উত্তর এখন পাইবেন। এই যে ক্লিক করছি না ক্লিক করার পর সব জায়গায় গেছে দেখেন সব জায়গায় গেছে গেছে সব জায়গায় গেছে কিন্তু আমার সিপিইউ আর ইএমএমসি তে যায়নি। গেছে? সিপিইউ আর ইএমএমসি তে যায়নি। তাহলে আমি কিন্তু নকশা এঁকে দেখাইছিলাম যে সিপিইউ আর ইএমএমসি তে যায় কোন জায়গা থেকে? কারণ দেখতেছি সানজে ডালি খারাপ অ্যাক্সিডেন্ট করছস ফুটবল খেললাম। তাহলে তো ফুটবল খেলা নিয়েছে জানোস তো 2 মাসের লেগা ইনজুরি। আচ্ছা যাক তুই আমারে কো এই জায়গার ভিতর লাইন চলে গেল নাকি? এই যে আমার চার্জিং এর সিটে যে লাইন বের হলো এই লাইটিং এর সিটে গেছে ওই যে পুরো দুনিয়া ঘুরা ঘুরা সব জায়গায় গেছে এই দুটো আইসির ভিতর আসলো না কেন? হাসান স্যারের বাইক নাই কোন না করলে তোর মেরা নামাজ পড়ি খারাপ 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 লাইব্রেরি কোড ভিডিও আচ্ছা এদিকে দেখান আপনি বলেন যে আমাদের এটা আমরা সিওরিকে দেখাইছি ঠিক আছে দেখাইছি না চার্জিং এসি এই হচ্ছে চার্জিং এসি এর আউটপুট বিপিএস কলার মাধ্যমে আমার পুরো সেকশনে ছড়ায় গেছে ঠিক আছে সব সেকশনে গেছে কিন্তু আমার সিপিইউ আর ইএমএমসি এর ভিতরে এই দুইটা লাইন কেন আসলো না বলেন শর্ট আছে এখানে শর্ট আছে লাইন শর্ট আছে দেখে এই জায়গায় যায় নাই আচ্ছা ঠিক আছে
স্যার নেবার থাকবো ওটা এই জায়গায় শর্ট এটা করতে এটা তো ভালো না দেখো পড়ার দুজনে প্র্যাকটিস মারো দিয়ে দেওয়া পিনারা এটা ইচ্ছে তো প্র্যাকটিস পিনারা আমি পারবি না তাই খারাপ পারবো না। আপনারা দুইজনেই খারাপ কেডা না তে বুঝে পারবি আমি এবার করে সিপিএম সে দিলেন কেন গেল না তাই এই কারণে হচ্ছে স্যার ওইটা ওই পাওয়ার আইসি থেকে ডাটা প্লাস আর ডাটা মাইনাস এখানে শুধু ইউনিভার্সিটি আর সিপিএম কারণ আগে সাহেব না না করতেছিল তো হয় নাই আমি বলি নাই সিকিউরিটি স্যার এটা ফিটনেস কলেজে ডাইরেক্ট পাওয়ার দিয়েছে পাওয়ার দিতে যাওয়ার পরে স্যার সিপিইউ ইউনিভার্সিটি গেছে না পাওয়ার আইসি থেকে সিপিএম সে কেন যে বড় কোলাই করে ওই ভোল্টেজটা রাখছে হিসেবে আর হাতের কাছে রাখছে না মোবাইল গুলো আর এই ভোল্টেজটা নিতে পারবো না রড কাছের জিনিসটা না রেখা আর দূরে সিপিইউ থেকেই তো যাবে সিপিইউ থেকে হয়ে গেছে সিপিইউ থেকে তো ইউনিভার্সিটি যাবে না আমি সিপিইউ থেকে ইমেমসে যাবে আমি এটা বলতেছি না বলতে যে ধরেন ইমেমসের সিপিইউ তে এই বিপিএস লাইনটা কেন নিল না ওরা কাছাকাছি থাকার পরও হয় কেন নিল না এত দূরের মানুষজন সব নিতেছে কাছের মানুষ পায় না ওরা কাছে থেকে কেন নিল না দূরে দিয়ে সব মানে সব জায়গায় কম্পোনেন্টে সবগুলো মিলে ধরে ভোল্টেজটা কমায় তারপরে ও ছাড়ছে এর জন্য নেয় নেই কাছে থেকে আচ্ছা এটা নিতে পারবো না যে কোনো জায়গা থেকে নিতে পারবে কিন্তু ওর কতটুকু পরিমাণ নিতে হবে যে যে আইসি সেই আইসিতে কতটুকু পরিমাণ ভোল্টেজ ও নেয় এর পর আগ পর্যন্ত যতক্ষণ না হবে এতক্ষণ বলতেও নেবে না এরপর দুনিয়া দিকে স্যার বলতে পারেন না ঠিক আছে ওই একটু বলতে পারছে ক্যাপ্টেন একটু সাহায্য করে সাথে বসেন বসেন কেন এই জায়গায় সিপিইউ ধরে নিতে পারবো 1.8 ভোল্টেজ এরকম তো 8 ভোল্টেজ কিন্তু এই জায়গায় আছে কি ভোল্টেজ এই জায়গায় বিপিএস ভোল্টেজ এটা নিতে পারবো না তাহলে এই ভোল্টেজটা কমাইয়া বিভিন্ন সেকশনে সাপ্লাই জায়গাটা পাওয়ার বুঝা যাইতেছে তাইলে ধরেন এইখান থেকে একটা লাইন পাওয়ার এসে গেছে না আমি আনপাতে ক্লিক করা অন্য কিছু করে দেখেন এই যে খালি ধীরে রাখতেন বিপিএস আগে ইনপুট নেব এই পাওয়ার এসি এগুলো পাওয়ার এসি কারেন্ট কে বললো না স্যার কাল বলছে মানে কাল নাই স্যার কারেন্ট এসে তাহলে এটা যাবো এটা না আবার বন্ধ হবে স্যার এই লাইট দুটো বন্ধ থাকলে ভালো দেখা যায় স্যার আমি মাথার উপরে লাইট দুটো চোখে বাজে এই দুটো বন্ধ থাকলে স্যার ভালো দেখা যায় স্যার ভিডিও লেগে আলো ভালো হতো স্যার যদি খেলাটা দেখে আর খেলাটা যদি কালকে দেখে আইকের 7টার ওরা ছেড়ে দিলে সকাল 7টা সকালে মার্কেটে ঢুকতে দিলে ঢুকে ছেড়ে দিন নাচে দিকে দেখেন এটা কি এসি পাওয়ার আইসি কেন বুঝলাম না বিপিএস আচ্ছা এটা পাওয়ার আইসি আমরা এই বোর্ড থেকে কি বলছিলাম এই বোর্ড থেকে এসির আশপাশে অনেকগুলো জিপিএস কয়েল থাকে এই যে কয়েল আছে না এই কয়েল যেটা বলছিলাম না যে পাওয়ার আইসি এর এই যে বিপিএস কয়েল এই কয়েল আর আইসি এই আইসি এর মাঝামাঝি যে ক্যাপাসিটর থাকবো এই ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট নিব এটা বলছিলাম তাহলে আমার এইখানে এই যে মাঝামাঝি কি ক্যাপাসিটর নাই তাক কয়েল আর পাওয়ার আইসি হ্যাঁ আর কত হয়ে গেলে এই বেটা আর কোনায় বড়া আরেকটা কোনায় বড়া আরেকটা রাইকালস করবি ববিনা তাহলে আমি ওই আমার মাথার উপরে যেটা দেখাইছিলাম যে এইখানে আমার বিপিএস যে লাইনটা আছে লাইনটা ইনপুট নিব এই ক্যাপাসিটরে টাচ করে ভিতরে যাব এটা বলছিলাম না তাহলে আমি যদি এই ক্যাপাসিটরগুলো চেক দেই তাহলে আমি এই জায়গায় বিপিএস ভোল্টেজটা পাবো না তাহলে ইনপুট নিছে ইনপুট নেওয়ার পরে আবার আউট করব না আউট করব হচ্ছে এই কয়েলের মাধ্যমে ইনপুট কিন্তু কয়েলের মাধ্যমে নিব না ইনপুট ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট নেব কয়েলের মাধ্যমে ইনপুট নিবে না এটা কিন্তু আপনারা ক্লাসের শুরুতে পেছ লাগা গেছেন থেকে আজকে ক্লাস ধরছি ক্যাপাসিটর কাজই হচ্ছে ফিল্টার করে হচ্ছে ফিল্টার বা স্টোরেজ করে স্টেবল করে নিরাপত্তার সহিত এটার ভিতরে ইনপুট দিব বুঝা গেছে তাহলে ক্যাপাসিটরের টাচ করে ইনপুট নিব মাথায় রাখেন
পাওয়ার আইসির ব্যাক কয়েলের মাধ্যমে ইনপুট নিব না, ব্যাক কয়েলের মাধ্যমে আউট করব ভোল্টেজ। তাহলে এটা আমরা একটু ওই চোখে দেখে আসি, ওই জায়গা থেকে ক্লিক করে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে বিপিএস কয়েলের আউটে ক্লিক করলাম, করছি? করার পরে এই যে দেখেন এই যে ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর টাচ করে, ক্যাপাসিটর একটা তো গ্রাউন্ডের সাথে প্যারালালে আছে ক্যাপাসিটরগুলো, এর ক্যাপাসিটরের মাথাগুলোতে টাচ করে ইনপুট নিছে না, এই যে পয়েন্ট ইনপুট নিছে, ইনপুট পাইছি আমরা। তাহলে আবার এটা আমরা খালি করে দিই, খালি করে দিছি না। এবার এই বাককয়েলের মাধ্যমে তো আউট হইছে ভোল্টেজগুলো, ইনপুট তো এই কয়েলের মাধ্যমে হয় নাই, বাককয়েলের মাধ্যমে ইনপুট হয় না পাওয়ার এসিতে। পাওয়ার এসিতে আমার ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট নেব, বাককয়েলের মাধ্যমে আউটপুট। ধরেন আপনার সিপিইউর ভোল্টেজ লাগবে, এই বাককয়েলের মাধ্যমে সিপিইউর যত দরকার তত বাড়াইবো, ইএমএস এর ভোল্টেজ লাগবে, এই বাককয়েলের মাধ্যমে যত লাগবে তত বাড়াইবো। ইনপুটও তো বাককয়েলের ভিতরে হয়ে তারপর ক্যাপাসিটর হয়ে গেছে না। ইনপুট আপনি কি এত কি কইতাছেন? ইনপুটে আবার কেমনে যাবে? ইনপুট ভিতরে ঢুকাইছে, ভিতরে ঢুকে তো ক্যাপাসিটর, ক্যাপাসিটর আগে কে ছিল? ক্যাপাসিটর আগে কই ভাগ করেছিল? আপনি কি দেখলেন এত আগে দিয়ে কই? আমি তো ক্লিক করে তো দেখতাছি না ভাগ করে, কোথায় ভাগ করলে ভাগ কত খালি সব আমি তো এই দিতে এখন আমি তো এই আপনাদের এই প্রশ্নের লিখতে আমি ক্লাসে আছি। বাককয়েলের মাধ্যমে ইনপুট দিব না, ইনপুট দিব আপনার ক্যাপাসিটরের মাধ্যমে, বাককয়েল দিয়ে আউট করবে। এটা আমি এখন চোখে দেখাই দিব, এখন তো আমি দেখাই দিয়েছি লাইনটি, সেটা বন্ধ এবার একবার আরেক মাথা কই, এই যে এটা হলো বিপিএস কয়েল, এটা চার্জিং আইসি। এই কয়েলের এই জায়গা থেকে ইনপুট আইছে, এখান থেকে আউট হইছে, এই আউট হইয়া এই ক্যাপাসিটর আইছে। তাহলে আপনি যদি বিট মোডে ধরেন, তাহলে বিট মোডে কিন্তু এই ক্যাপাসিটর এই মাথার সাথে এই যে আমার এই কয়েলের এই মাথা কিন্তু বিট দিব, এই মাথা কিন্তু বিট দিব একই লাইন। তার ভিতরে লাইন কাটা দিব না, লাইন কাটা হইব স্যার বিট না দিয়ে ভোল্টেজ মাপতে পারো। ভোল্টেজ ছাড়া যদি আমি ফুল টেস্ট করি তাহলে বিট দিব না আমার, তাহলে বিট দিব। এবার আসি, তাহলে আমরা পাইলাম ওই কয়েল থেকে এই জায়গায় লাইন এসে, এইখান থেকে পাওয়ার এসি ভিতরে ঢুকছে, তো পাওয়ার এসি থেকে এই কয়েল আসবে, কয়েল থেকে সিপিইউ তে যাবে, ওই পাশে আছে। তাহলে আমরা এই জিনিসটা দেখি, এই যে আমার ব্যাক কয়েল, আমরা ক্লিক করে দেই, ধর আমরা জানি না, আন্দাজে দেব, এই জায়গায় ক্লিক করি, কোন জায়গাতে ইনপুট হইছে, পাওয়ার এসি আউটপুট করছে, কয়েলের এই জায়গায় ইন হইছে, এবার কয়েলের এই পাশ দিয়ে বের হইব না, হ্যাঁ স্যার এইখান থেকে এই জায়গায় আউট হয়ে আর আবার ইন হইছে, ওই আবার আউট করবে এইখান থেকে, দেখে কোন জায়গায় যায়, এই ক্লিক করলাম, দেখেন আবার একটা সিগন্যাল দিয়ে গেছে, যখন ঠিকমতো আউট হইছে কিনা এটার একটা সিগন্যাল দিয়ে গেছে। ওই আউট হইছে সিপিইউর কে ইনপুট হইছে না, পাওয়ার এসে আউট করছে কার মাধ্যমে, কয়েলের মাধ্যমে আউট কইরা এখানে বানাইছে। আবার আমরা আরেকটা কয়েল দেখি, এটা একটা কয়েল বাইরে, সব কয়েলই কি সিপিইউ তে গেছে? দেখেন না এক এক কাজের জন্য এক একটা পাওয়ার নিছে। এই জায়গায় আবার ক্লিক করলাম, এটা ইনপুট হইছে, আবার কি হইছে, অর্ডার থেকে আউট হইছে, এখানে হইছে, আবার এখান থেকে আউট করি, এই সাইডে ছাড় স্যার। আবার দেখি এখান থেকে আবার কম্পোনেন্ট আবার হইছে, ঠিক আছে। আবার যে আরেকটা আচ্ছা স্যার, এই যে একটু কথা আছে স্যার, আমাদের স্যার স্যার এদিকে একটু কথা আছে স্যার। পাওয়ার এসিতে ভোল্টেজ ঢুকছে কোন এন্দা, এখন পাওয়ার এসিতে ভোল্টেজ তো পাওয়ার হাউস হিসেবে আছে, এখন মনে করে ফুল পাওয়ার আছে, ইনপুট কই দিছে আমি এত কিছু জানি, আমি জানি এখান থেকে কি হইছে, এটা জানি কি হইছে। পাওয়ার এসিতে ভরপুর ভোল্টেজ আছে না, পাওয়ার এসি সিপিইউ এর ভোল্টেজ বাড়াইবো, বাড়াইবো কার মাধ্যমে, কয়েলের মাধ্যমে। তাহলে পাওয়ার এসি থেকে কয়েলে ঢুকছে, এই কয়েলের থেকে এখন আমরা দেখি কই ঢুকছে, কয়েল তো হচ্ছে সিপিইউ বুস্ট করে যে পাওয়ার পুরো বাড়ানোর জন্য, হয় পাওয়ার না হয় এম্পিয়ার বাড়াইবো, ভোল্টেজ কমাইছে না, ভোল্টেজ কমে এম্পিয়ার বাড়াইবো, অতিরিক্ত মানে ওর যা এম্পিয়ার লাগবে দিব এই জায়গাতে স্যার ওর কাছে তো স্টোরেজ নাই, যদি কম থাকে তাহলে এই যে এদিকে যে দুই চারটা কম্পোনেন্টের উপর দিয়ে টাচ করে গেছে, আটকে গেছেন কে,
নিজে নিজে মনে করছে স্যার এই যে দুই চারটা যে কম্পোনেন্ট চাপ করে আছে এটা তো ডাইরেক্ট কয়েলটা সিরিজ লাইনে আছে নাকি হ্যাঁ কয়েল সিরিজে কোনো পয়েন্ট পয়েন্ট নাই না 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 কয়েল এটা সিরিজ আছে এত দরকার নাই এটা পরে তো বিভিন্ন জায়গায় টাচ করবে ফিল্টারের কাজ আছে স্টোরেজের কাজ আছে এখান থেকে ফিউজের কাজ যদি আছে একটা কয়েল এখন খারাপ, একটা কয়েল স্যার খারাপ, তাহলে তো হচ্ছে আমার লাইন সিপিইউতে পাস হবে না স্যার। দেখাইতেছে এটাই দেখাইতেছে দেখো আমরা আগে দিয়ে এই যে কয়েল কোনটাতে কই গেছে এটা ক্লিক করে এখান থেকে আবার আউটে আবার দেখি এটা স্যার নেটওয়ার্ক সেকশনে গেছে মানে নেটওয়ার্ক সেকশনেরও আপনার আরএফআই সিপিআইসি যে জায়গা আছে ওই জায়গায় একটা ছোট ভোল্টেজের দরকার হইছে তাহলে একটা আরেকটা ভাগ করার মাধ্যমে নেটওয়ার্ক সেকশনে গেছে এবার আমরা আবার অন্যটা দেখি এই জায়গায় এ স্যার তার মানে মোট কথা এক এক কয়েলের এক একটা কাজ। দেখেন এত জায়গায় শুনছেন এখন দেখেন লাইটিং এসে না স্যার এটা এখন গেছে দেখি কই গেছে এখন একটা এলডিওতে গেছে এখন একটা এলডিওতে গেছে এলডিওটা করে না আচ্ছা কারণ করাইতেছে জান তাহলে আমরা এটা দেখছি এবার এটা কই সিপিইউ এবার আবার দেখি এটা সিপিইউ দেন গেলে আবার এটা সিপিইউ আবার এটা আচ্ছা পরে আর বাকি আছে আছে পরে এটা সেন্স টেস্ট নেয় সেন্স টেস্ট করে এটা অন্য তাহলে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আপনার এইখান থেকে সিপিইউ এর ইএমসি যে ভোল্টেজ গুলো দরকার বিভিন্ন সেকশনের কাজের জন্য ওই ভোল্টেজ গুলো কি করে পাওয়ার আইসি থেকে বাক কয়েলের মাধ্যমে নেয় মানে পরিপূর্ণভাবে এম্পিয়ার সহকারে পাইতে পারে ওই ভোল্টেজটা এরকম না যে 1.8 ভোল্টেজ পাঠাইছে দুর্বল একটা ভোল্টেজ পাঠাইছে না বাক কয়েলের মাধ্যমে শক্তিশালী একটা ভোল্টেজ যায় মানে 1 এম্পিয়ারে যাবো ভালো বেশি কারেন্ট সহকারে যাবো বুঝা গেছে মানে কারেন্ট শক্তিটা বেশি থাকবে চাপ কম কিন্তু শক্তি বেশি তাইলে আমার ইএমএমসি আর হচ্ছে সিপিইউ এর রানিং থাকে হচ্ছে পাওয়ার আইসি যদি রানিং থাকে তাইলে ওরা রানিং থাকবো নাইলে রানিং থাকবো না তাহলে আমার এই পাওয়ার আইসি তেমন দেখেন এইখান থেকে প্রত্যেকটা লাইন গেছে না আবার সিপিইউ তে আর আপনার এই লাইনগুলো চেক দিতে হবে আচ্ছা স্যার এখানে একটা কথা আছে, এই কয়েল থেকে তো একটা লাইন হচ্ছে নেটওয়ার্ক সেকশনে গেছে, যদি অনেক সময় হচ্ছে নেটওয়ার্ক ফোনে না আসে তাহলে তো কয়েলও খারাপ থাকতে পারে স্যার। হ্যাঁ থাকতে পারে নেটওয়ার্ক সেকশনে ইনপুট ভোল্টেজ চেক দিতে হইব ইনপুট ভোল্টেজ চেক দিতে হবে। এই জায়গাতে একটা ভোল্টেজ দুই জায়গায় গেছে মানে দুই জায়গার ইনপুট ভোল্টেজ এটা না এটা না চাইলে দুই সেকশন কাজই করব না তখন ওই সেকশন নিয়ে যখন কাজ করবেন তখন ওই সেকশনে দেখতে হবে যে আমার তখন স্যার প্রথম কাজ হচ্ছে এখানে নেটওয়ার্ক সেকশনে যদি যাই তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই কয়েল থেকে শুরু নাকি? প্রথমটা এখান থেকে না প্রথম কাজ ওইখান থেকে দেখতে হবে পিছে যেতে হবে পিছে এলে কোয়ালের এই জায়গায় নাপতে লাইনটা আইছে কই দিয়ে লাইনটা কোন জায়গাতে আছে এটা দেখতে হবে এই যে এটাই তো নেটওয়ার্ক সেকশন না তাহলে এই জায়গায় ধরেন আপনার স্কিমেটিকে এআইসি টা বলে দেব ধরেন এটা একটা 4G আছে আমি ধরে নিলাম 4G আছে না ধরে নিলাম ধরেন আবার ধরেন সত্যি 4G আছে একটা ধরেন ঠিক আছে কিন্তু আবার এরকম ধরে না পার্মানেন্ট ধরে বয়ে রয়েছেন পরবর্তী যে বোর্ডে খুঁজতেছেন এটা ধরে দেব না তাহলে আমি জানি এইখানে ভোল্টেজ ইনপুট নিছে আর ওই এই ভোল্টেজ ইনপুট পাইলে এআইসি টা আবার রানিং কাজ করব যখন আপনি দেখবেন এই সেকশনের সমস্যা হয়েছে যে নেটওয়ার্কের সমস্যা এই সেকশন সমস্যা তাহলে এআইসি সচল আছে এটা আগে আমরা দেখতে হইব না তাহলে সচল আছে ওটা দেখতে গেলে ধরেন এই যে আমার একটা আছে আমি এটা বাস্তবে আপনার এই বোর্ডের থেকে দেখাই এখানে হার্ডওয়্যার এই যে নেটওয়ার্ক বোর্ডের থেকে দেখাই এসি না এসি এই জায়গায় দুইটা ভোল্টেজ লাগছে বি ব্যাটারির ভোল্টেজ এই জায়গায় এসে খেয়াল করেন বি ব্যাটারির ভোল্টেজ এই জায়গায় এসে আবার আমার কিন্তু পাওয়ার এসি থেকে এই জায়গায় ভোল্টেজ এসে আইছে না দুইটা ভোল্টেজ দেয়া কাজ আছে এখানে তাহলে যখন আপনি হচ্ছে যে মিপিলিয়ানের সমস্যা নেটওয়ার্কে মিপিলেন ওই যে এখানে কি দেখে এমআইপি এই যে ছোট কানেক্টর এটা বিএমপি ভোল্টেজ মিপি ওটা 4G এর একটা লাইন তাহলে স্যার ধরেন নেটওয়ার্ক আপনি সেকশনে যদি সমস্যা আমি প্রথম শুরু করব কোথা থেকে? প্রথম শুরু করবেন আপনি ইন্টারনেট থেকে 2G থেকে 2G থেকে। এই এন্টেনা থেকে কাজ শুরু করব নেটওয়ার্ক আইসিতে নেটওয়ার্ক সেকশনে যখন কাজ করবেন এই যে মেইন এন্টেনা দেন লেখাই মেইন
এই অ্যান্টেনা থেকে কাজ শুরু হবে। এই অ্যান্টেনার এই জায়গাটা যদি কানেকশন মিসিং থাকে তাহলে আপনার নেটওয়ার্কই পাবো না। অ্যান্টেনার ইনপুট কাজ বুঝা কাজ এখানে ভোল্টেজ পাবো না কি পাবো স্যার এখানে? অ্যান্টেনার আগে জিআর ভ্যালু চেক করতে হবে। জিআর ভ্যালু হ্যাঁ, ওটা আছে যে আপনার এই বিশেষ করে নেটওয়ার্ক সেকশনে কাজ করতে গেলে ফোন চালু থাকা অবস্থা অনেক জায়গায় ভোল্টেজ থাকবো না, ভোল্টেজ থাকবো না। অনেক জায়গায় কল দেওয়ার পরে ভোল্টেজ আসে, অনেক জায়গায় সিম লাগানোর পরে ভোল্টেজ আসে। ঠিক আছে, ওই জায়গার এই জিনিসগুলো আপনার লাইন দেখে তখন বুঝতে হবে, নাহলে বোঝা যাবে না যে লাইনটা আসলে কি সিমের নাকি লাইনটা হলো কল আসার পরে না কল যাওয়ার পরে। স্যার এখানে জিআর ভ্যালু চেক করব তারপরে বলতে স্যার রেডমি 9 এর কই পাবো এখানে বাকি আছে। এগুলো পাওয়ার এসে তো আমরা পেলাম যে ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট দিছি, তারপরে ব্যাক কয়েলের মাধ্যমে আউট করে আমার যে আইসি গুলো আছে বড় আইসি সচল থাকে না। তাহলে এমন ধরেন একটা ফোন ডেড অবস্থায় যদি থাকে, ঠিক আছে, তাহলে এই যে কয়টা কয়েল আছে না, এই কয়েলের ভিতরে একটা বা দুইটা কয়েল বাদে বাকি কয়েলের ভিতরে ছোট ছোট ভোল্টেজ গুলো পাইবেন। যে ভোল্টেজ গুলো যে সিপিইউ তে আউট করছে না, এই ভোল্টেজ গুলো থাকবো ব্যাটারি লাগাইলে এটি থাকবো। তাহলে ব্যাক ভোল্টেজ আগে চেক করতে হবে। ব্যাটারি লাগানোর পর সর্বপ্রথম কাজ হচ্ছে আমার কয়েলগুলো চেক দেওয়া, এই তো স্যার। না, ব্যাটারি লাগানোর পর এটা ডেড ফোন যখন রিপেয়ার করবেন, ওই যে আমি 0 তে শুরু করছি না, জি আজকে তো 0 তে করছি, এটা অস্বীকার করতে পারবেন না। স্যার 0 থেকে শুরু করছি, ঠিক 0 আছে। থেকে আমি 5 ভোল্টেজ কোন জায়গায় গেছে, ওই জায়গা থেকে কানেক্টরে 5 ভোল্টেজ আইছে, 5 ভোল্টেজ চার্জিং এসি তে গেছে, চার্জিং এসি তে 5 ভোল্টেজ আর বাইরেছে, চার্জিং এসি তে 5 ভোল্টেজ বাইরে না স্যার 4.2 বাইরে ধরেন, 4.2 বাইরে আইছে, বাইরে বিভিন্ন সেকশনে গেছে না, পাওয়ার এসি তে আইছে না, এর ফোন রিপেয়ারটা কইতাছে কিন্তু। তাহলে পাওয়ার এসি তে দেখতে হবে যে পাওয়ার এসির এই জায়গায় ইনপুট নিছে কিনা ওই ভোল্টেজটা, তারপর আবার পাওয়ার এসি আউট করতেছে কিনা, আউট করার পর এই স্কিমেটিক দইরা প্রত্যেকটা লাইন চেক দিয়ে দেখতে হবে যে কোন কয়েলটা আমার সিপিইউ থেকে সিএমএমসি থেকে গেছে, কোন কয়েল থেকে লাইন দেখেন। এই জায়গায় আমরা টিপ দিলে দেখতে পারবো না, এই যে একটা কয়েলে টিপ দিলাম, এবার এই কয়েলটা টিপ দিই, এই কয়েলটা টিপ দিয়ে দিই তো আমার সিপিইউ থেকে গেছে কিনা, আমার সিপিইউ থেকে গেছে। তাহলে দেখতে হবে যে এইটা আমার সিপিইউ পর্যন্ত লাইনটা গেছে কিনা, মাঝখানে তার কোনো কিছু নাই, আছে নাই, কিন্তু এইখানে আছে না কিছু কম্পোনেন্ট আছে, তখন আমরা দেখতে হবে এই যে এখান থেকে আউটে এই কম্পোনেন্ট পর্যন্ত লাইনটা আসছে কিনা, যদি আসে তাহলে এই পর্যন্ত লাইন ঠিক আছে, আমি এই পর্যন্ত আগে চেক দিই, পরে আবার এটা দেখবো যে এটা সিপিইউ থেকে গেছে কিনা, ধরেন গেছে, আর সিপিইউ তে যাওয়ার আগে এখানে একটা টাচ করছে না, এটা সিপিইউ তো না, এটা নেটওয়ার্ক। আচ্ছা বাদ সিপিইউ টাকে ধরি, এই হলো এটা, স্যার এটা কি এটা গেছে এলডিও। আচ্ছা তারপরে ধরেন এটা সিপিইউ তে গেছে না, তাহলে এটা কম্পোনেন্ট টাচ করছে, এটা ওইটা সিপিইউ তো স্যার। এটাও করছে, এই যে যে পয়েন্টে কম্পোনেন্টে যে টাচ করছে যে টাচ করে রাখতে হবে। তাহলে এই যে করছে না, করার পরে দেখেন এইখানে আবার একটু দেখি, এই জায়গায় একটু টাচ করছে না আবার এসে, তাহলে আমাদের দেখতে হবে যে এই জায়গার ভোল্টেজ, এই জায়গায় কিন্তু সেম ভোল্টেজটা থাকবো, যেই ভোল্টেজটা কয়েলে পাবেন এইখানেও থাকবে এই ভোল্টেজটা, আর ওইখানেও থাকবে এই ভোল্টেজ। এইগুলো চেক দিয়ে দেখতে হবে যে এই লাইনে কি আসলে ভোল্টেজটা আছে কিনা, যেমন স্যার আউট করার পর ওই কোয়ালে 1.8 পেলাম, এদিকে এই জায়গায় 1.8 স্যার এটা কি সিপিইউ তে ইন হওয়ার পরে তারপর তো ওটা তাহলে আউট দেখেন আমার স্কিমেটিক কি সিপিইউ, স্যার এটা সিপিইউ তে ইন হওয়ার পরে কি স্যার ওই যে কম্পোনেন্ট আউট হইছে? সিপিইউ টা টাচ আছে, ইন মিন নাই, মোট কথা সিপিইউ এর ওই বলও টাচ আছে, ওইটাও তো টাচ আছে, যদি ইন হয়ে থাকে তাহলে ইন হইছে, আউট হয় নাই, আউট হইব অন্য পিন দিয়ে, যে পিন দিয়ে ইন হইব ওই পিন দিয়ে আউট হইব না, তাহলে ইনের পিনের লগে এটা টাচ আছে, তাহলে আমার ইন ভোল্টেজটা পাবো। তাহলে ইন ভোল্টেজটা পাইলে এই জায়গায় যদি আমি ব্যাক কয়েলে ক্লিক করি, এই যে ব্যাক কয়েলে ক্লিক করছি, ব্যাক কয়েলে কয়ে দিছে 1.1 ভোল্টেজ আছে এই প্রান্তে। স্যার ভোল্টেজ যখন আমি চেক করব তখন কি ব্যাটারি কানেকশন বা হচ্ছে আমি চার্জার কানেকশন লাগাই তারপরে না লাগালে ভোল্টেজটা আইব কইতে আসলে এখন ওই যে যদি আবার ভোট আলাদা করে ফেলি, হ্যাঁ, তখন কি স্যার ওই যে আবার এই শর্ট করে পাওয়ার দিতে হবে নাকি আপনার শুধু লাগাই দিলে ভোট আলাদা তো না, আলাদা ভোট, এই যে খালি ভোটটা আছে না, এই যে খালি ভোট, খালি এটার ভিতরে ব্যাটারিটা লাগান, এটা কানেক্টর, এই কানেক্টরে ব্যাটারি মারেন,
মায়েরা এবার পরিমাপ করেন। পরিমাপ করবো সেটাই সাথে ব্যাটারিতে যত ভোল্টেজ পাবেন, ব্যাটারিতে যদি 3 ভোল্টেজ থাকবে ওই জায়গায় 3 ভোল্টেজ থাকবো। জি, স্যার। মানে ইনপুটের গুলো বলতাছি, বিপিএস যেটা বলতাছি, ঠিক আছে? তাহলে এইখানে আমার দেখেন স্কিমেটিক কিন্তু বলে দিয়েছে যে এই বাক কয়েলটা লাইন হয়ে গেছে সিপিইউ তে, গেছে সিপিইউ তে। তাহলে এই যে লাইন একটা গেছে সিপিইউ তে, এই লাইনটা হচ্ছে আমার ডিভিডিডি। কত ভোল্টেজ? 1.1। তাহলে এই বাক কয়েলের মাত্রা 1.1 ভোল্টেজ থাকবো না? জি স্যার। তাহলে 1.1 ভোল্টেজটা গেছে কই সিপিইউ তে না? জি স্যার। যদি সিপিইউ তে এই ভোল্টেজটা না যায় তাহলে সিপিইউ ধরেন চলবো না, ধরেন বা যে কোনো একটা সেকশন কাজ করবো না। তাহলে আমার এই জায়গায় যদি এই ভোল্টেজটা না থাকে তখন কি পাওয়ার এসি থেকে এই জায়গায় আসার কথা না ভোল্টেজটা? জি স্যার। তাহলে ভোল্টেজটা আইছে, না স্যার। তাহলে এই ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার লাইন আগে চিনতে হবে। এই লাইন এই যে ডেড ফোন রিপেয়ারের কিন্তু স্টেপে এই যে শেষ স্টেপে আসছে, এইভাবে আমরা দেখেছি। এখন ওই পর্যন্ত তো দেখে পাওয়ার এসি পর্যন্ত আছে, পাওয়ার এসি থেকে সিপিইউ তে আমার এই ভোল্টেজগুলো পরিপূর্ণভাবে গেছে কিনা। যদি আমি দেখি এই লাইনগুলো আমার ভোল্টেজ নাই আর হইলো আমি গ্রাউন্ডে বিপ মোডে রেখে এই জায়গায় যদি বিপ মোডে চেক দিই আর বিপ দিতেছে, এটা কি বিপ দেওয়ার লাইন? পজিটিভ লাইন না, এটা ভোল্টেজের লাইন না? যদি বিপ দেয়া দেয় তাহলে শর্ট আছে, তাহলে শর্ট থাকবে, হয় এসি শর্ট থাকবো তাহলে আমার সিপিইউ শর্ট থাকবে। এই লাইনটা যদি আমার শর্ট হয়, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আছে না যে শর্ট কইছে আর বুঝি না আমরা, এই যে আমি যে লাইনটা ক্লিক করছি এই যে লাইন, এই লাইনটা যদি শর্ট হয় তাহলে হয় পাওয়ার এসি শর্ট থাকবো নাহলে সিপিইউ শর্ট থাকবো, তাইলে এই লাইন শর্ট হইব, নাহলে এই লাইন শর্ট হইব না। না হলে যদি এই লাইন শর্ট হয় তাহলে শর্ট কে কার মধ্যে হইতে পারে? এই যে আছে না? তাহলে এই কম্পোনেন্টে যদি আমি সিঙ্গেল ভাবে দেখি যে এই কম্পোনেন্টে শর্ট নাই, ধরুন কোন কম্পোনেন্টে শর্ট নাই, কয়েল আমার ভালো কিন্তু এই লাইন দেখা যাচ্ছে শর্ট হয়ে গেছে, লাইন মিসিং স্যার। কয়েল পাল্টে কয়েল পাল্টে তো না না সিকিউরিটি কথা বুঝালো নাকি? আচ্ছা, তাহলে কি হয়েছে? কথা বুঝালো। আমি বলছি এই লাইনটার লগে আমার কানেকশন কোন দুইটা আইসির আছে? পাওয়ার আইসি আর সিপিইউ লগে এই দুইটা লাইন আমার। পাওয়ার আইসি থেকে সিপিইউ তো ভোল্টেজ পাঠাইতেছে। মাঝখানে আর কোন আইসি আছে? কম্পোনেন্ট আছে। আইসি আছে? নাই। তাহলে কম্পোনেন্ট সব ভালো। আপনি সিঙ্গেল পিস উড়ে উড়ে চেক করছেন, কম্পোনেন্ট সব ভালো, আবার সব লাগাইছেন, তারপর লাইন শর্ট। এটা লাইন মিসিং স্যার। লাইন মিসিং হলো শর্ট হয়ে গেছে, এই জায়গায় লাইনই নাই। ও আর শর্ট মানে আমার এটা আইসি হয় পাওয়ার আইসি শর্ট হইছে নালে সিপিইউ শর্ট হইছে, তখন আগে তুলতে হবে কোনটা? পরে পাওয়ার আইসি। আগে তুলতে হবে পাওয়ার আইসি, আগে তুলতে হবে পাওয়ার আইসি, তারপরে তুলতে হবে সিপিইউ, এবার পরে দেখি। এখন ধরেন আমরা দেখছি যে ভোল্টেজ কিভাবে হইছে, আমরা পরিপূর্ণ আজকে ক্লিক করে করে দেখছি। তাইলে আমার এই ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট নিছে পাওয়ার আইসি তে, নিছে না? আর আপনি ইনপুট পর্যন্ত ইনপুটের ক্যাপাসিটর যদি শর্ট না পান, ভালো করে দেখেন, ইনপুটের ভোল্টেজটা যদি আবার ক্যাপাসিটর শর্ট, বিপিএস লাইন শর্ট, তাহলে দুনিয়ার সবই শর্ট পাইবেন এর ভিতরে। কিন্তু আছে সেকেন্ডারি সেকশন শর্ট হয় যেটা আমি পাই না খুঁজা, আমি কিন্তু ওই জায়গায় আছি এখন। পিস দিয়ে যদি ওই লাইনে ভোল্টেজ না পেতাম তো পিসি আগে কাজ করে আসতাম, এই পর্যন্ত তো আমি আসতাম না। যদি দেখতাম পাওয়ার এসি 3 পুরি নেয় লাইন শর্ট হয়ে গেছে, তাহলে আমি ওই যে চার্জিং এসি থেকে শুরু করে পুরো সব চেক দিয়ে দেখতাম যে কোন পাশে যায় আমার লাইনটা শর্ট করছে, তাহলে কি আমি সিপিইউ পর্যন্ত আসতাম না। এখন ধরেন আমি সিপিইউ পর্যন্ত কেন আসতে পারছি, আমার ওই পিসের লাইন ভালো আছে, আমার পাওয়ার এসি পর্যন্ত লাইন ঠিকঠাক ভাবে আইছে, বিপিএস লাইন যেটা 4 ভোল্টেজ ধরেন বা 3.7 ভোল্টেজ যেটা এই পর্যন্ত ঠিকঠাক ভাবে আইছে, মানে কি ওই পর্যন্ত শর্ট নাই। এবার এইখান থেকে হচ্ছে যাইবো সিপিইউ তে, আর সিপিইউ তে যাওয়ার সময় আপনি দেখলেন কি যে বাক কয়েল এটা দুই পাশে বিপ দেয়, গ্রাউন্ডের লগে চেক করে বিপ মোডে এটা শর্টকাট। এই লাইন যদি শর্ট হয় তাহলে এই লাইন সংযুক্ত আছে দুইটা আইসির লগে, পাওয়ার আইসি সিপিইউ, মাঝখানে আছে কম্পোনেন্টও সব ভালো। তাহলে কম্পোনেন্ট শর্ট হলে তো আপনি শর্ট রিমুভ করেই ফেলাইছেন, কি স্যার বুঝলে যাচ্ছেন না? এখন কম্পোনেন্টে শর্ট নাই, এখন সবার আগে আপনি পাওয়ার আইসি করলে এই লাইন আবার চেক দিবেন যে এই লাইন এবার শর্ট গেছে নাকি শর্ট আছে। যদি পাওয়ার আইসি তোলার পরেও শর্ট আছে তার মানে পাওয়ার আইসিতে সমস্যা নাই, সমস্যা কার? সিপিইউ। তাহলে এবার সমস্যা রূপটা ধরতে পারছেন না? এবার আপনি দেখেন বিল এবনে কিনা, আর সিপিইউ রিভোল্ট করা লাগানোর পরে কাজ হইব কিনা। যদি কাজ না হয় তাহলে একটা কথা বলি, ধরেন এবার সিপিইউ শর্ট পাইছেন, পাওয়ার আইসি রিভোল্ট করা বসাইছেন আর তোলার পরে তো শর্ট যায় নাই, তাহলে রিভোল্ট করার বসায় দিতে হবে 10 মিনিট। এখন পরে তুলতে হবে, পরে তুলছেন, তোলার পরে শর্ট নাই এই লাইনে, এবার রিভোল্ট করছেন, রিভোল্ট করা বসানোর পর শর্ট চলে যায়, এখন রিভোল্ট করা বসানোর পরও শর্ট যায় নাই, তাহলে কে শর্ট? সিপিইউ শর্ট। ইএমএমসি সিপিইউ শর্ট।
সিরিয়াল শুরু থেকে ক্লাসে এই কাম করতেছে। আমি তো কইলাম যে এখান থেকে সিপিইউ তে লাইন গেছে না, সিপিইউ তে লাইন গেছে, আমি দেখতেছি আমার এই লাইন শর্ট। এই লাইন শর্ট হলে পাওয়ার এসে রিকল করা তোলা সহজ সিপিইউ তে। পাওয়ার এসে কাজ আগে করে মানে তুলছি যে শর্ট যায় না, শর্ট আছে তাহলে রিকল করা বসাই দিলাম। এইবার পারলা কার হয় সারা তার কেউ নাই সিপিইউ। এবার সিপিইউ রে তুলছি, এবার শর্ট গেছে চলে গেছে। এর দোষী কে? সিপিইউ। তাহলে এবার সিপিইউ রিকল করা বসামু, বসানোর পরও যদি শর্ট যায় নাই তাহলে সিপিইউ শর্ট হয়ে গেছে, ওটা রিপেয়ার হবে না। তাহলে নতুন সিপিইউ এই জায়গায় রিপ্লেস করা হবে কোম্পানির 1100 2700 2500 1800 দাম বুঝছে, সেটার দাম বুঝছে, সিপিইউ বুঝছে। বাটন ফোনে সিপিইউ 1100 নিব, তাহলে দাম কেমনে জিজ্ঞাসা করে রে? আচ্ছা যাক, সমস্যা নেই। তাইলে হলো আমরা যদি এই পর্যন্ত লাইট চেক করতে করতে পাওয়ার এসে পর্যন্ত আসতে পারি, তারপর পাওয়ার এসের আউটপুট ভোল্টেজ চেক দিতে হইব। আউটপুটের ভিতরে সিপিইউ লাগে যে লাইনটি আছে এই লাইনটির ভিতরে শর্ট আছে কিনা, এই লাইনটির ভিতরে ভোল্টেজ আছে কিনা এটি দেখতে হবে। দেখা যদি দেন যে এই পর্যন্ত ঠিক আছে, তাইলে শেষ স্টেপ যাবে ইএমএমসি এর, যে সিপিইউর কোনো লাইন শর্ট নাই, তাহলে ইএমএমসি তে লাইন গেছে না? জি স্যার গেছে। এবার ইএমএমসি লাইন চেক দেন, 100% হয় আর শর্ট পাইবেন নাহলে সফটওয়্যার ড্যামেজ হয়ে গেছে, এই কারণে আপনার ফোন ডেড হয়ে গেছে। এখন আর কোনো ফিচার কোনো কাজ নেই। স্যার সফটওয়্যার ড্যামেজ হয়ে গেলে কি করব? সফটওয়্যার ড্যামেজ হলো আপনি যে এখন ধরেন এই লাইনে শর্ট পান নাই, লাইন আছে কিন্তু সবকিছু চেক করছে সব ধরেন কিন্তু শর্ট পান ওপেন নাই, নাই। আমি বলতেছি ধরেন শর্ট পান নাই এটা, মানে সিপিইউ রিপোর্ট করা বসাইছেন, সিপিইউ তো শর্ট নাই, তখন এটা ইএমএমসি ড্যামেজ থাকে। কোনো কিছু যদি কুল কিনারা না পান, যে সিপিইউ ভালো, পাওয়ার এসিও ভালো, চার্জিং এসিও ভালো, সবই ভালো, তাহলে স্যার আমার হ্যান্ড স্ক্রিনের মধ্যে তো একটু সমস্যা আছে স্যার। আমি যে সিপিইউ রিবুল করলাম, আমার রিবুল যে 100% লোক কইল না, এটাও তো আমার বোঝা যায় না। না। আমি কেন রিভোল্ভ করব? আমি তো শর্ট পাই নাই, হ্যাঁ আমি শর্ট পাই নাই। না, আমি বলছি যে ও শর্ট পায় না, শর্ট না। ঠিক আছে। তাহলে আমি কেন revolve করব? না না ওই রিডিংটা দেখা লাগবে। স্যার রিবুল কিন্তু স্যার সবাই পারে, কিন্তু কেউ বসায় না। আমি প্রথম ব্যক্তি বসাইছি, কিন্তু ফোন চালু হয় না। চালু বসাইছি তো স্যার, চালু করা চালু হয় না। কেন ডট নাই? বুইলা যে ছবি তো তো খেয়াল থাকে না, কথা বলবেন নেই। বললে কি ভাই চালু রেখে আমি গোলায় খাওয়াই দেব এটা। না ইএমএমসি এই লাইনে ভোল্টেজ কত থাকবে? 1.1 না? এই ভোল্টেজটা দেখবেন আছে কিনা, দেখেন আছে, ঠিক আছে আছে। আর সব আমি পিছনে চেক করেছি, সমস্যা পাইলে পিছে পাইতাম, পিছে রিপেয়ার করতাম। যদি পিছ পর্যন্ত আমি কিছু পাই না, আমি এখন ইএমসিতে চলে আসছি না। এখন যদি মনে করেন আপনার এই জায়গাতে এই লাইনও দেন, ঠিক আছে, ভোল্টেজ পাড়াইতেছে, দুই জায়গাতে কোনো রেসপন্স নেই না, কাজ হইব না, কারণ রানিং ফোন। এটা আমার ফোনটা রানিং আছে না, এটাতে যদি মোটামুটি একটা সফটওয়্যার দিয়া এটা আমি ফ্লাশ করি, এই ফোনের মাদারবোর্ড কিন্তু সব ভালো থাকবো। আপনি চেক করে সব জায়গায় ঠিক ভোল্টেজ পাইবেন, অ্যাকুরেট জিআর বেরো, সব সেম টু সেম থাকবে, কিন্তু এই ফোন চালু হইব না। তার মতন ধরবেন হয় বুঝবেন আপনি আর চালু করতেছেন। সেট ডেট হয় দুই ভাবে, একটা হার্ডওয়্যার গত ভাবে, একটা সফটওয়্যার গত ভাবে। সফটওয়্যার গত ভাবে যদি ডেট হয়, ওইটা আপনি কিভাবে ধরবেন? যখন দেখবেন যে আমি এই পর্যন্ত যত স্টেপ করে আসছি না, সবগুলো আপনি অ্যাকুরেট ভাবে পাইতেছেন, সঠিক ভাবে পাইতেছেন, কিন্তু তারপরও ফোন ডেট মানে ডেট হয় চালু হইতেছে না, সফটওয়্যার চালানোর তার কোনো সমস্যা নেই। এখন শেষ ধাপ সফটওয়্যার। ওই সফটওয়্যার দুই কারণে ড্যামেজ হয়। এক নাম্বার, অনেক পুরানো হয়ে যায়, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। আর যে শক্তি দরকার একটা ফোন চালু করার জন্য, ধরেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম একটা 4GB 5GB আপনি সিস্টেম ফাইল দেন না, যে 64GB ফোন কিনলে 10-15-20GB সিস্টেমে খেয়াল হয়, হ্যাঁ না? আর ওই যে সিস্টেমটা লোড এন্ড যে হইব, ওই লোড এন্ড হওয়ার শক্তির ওর ভিতরে থাকে না। এটা ইএমএমসি ড্যামেজ থাকে, পার্টিশন ড্যামেজ থাকে। এটা রিপেয়ার করতে গেলে খরচ অনেক বেশি, এই কারণে আমরা রিপেয়ার করি না। কেন করি না? রিপেয়ার করে এটা হচ্ছে একটা ইএমএমসি এই ক্লাসটা, আর এই ক্লাসের এতটুকু মনে করেন আমার দরকার নেই, এতটুকু নষ্ট হয়ে গেছে, জায়গা ভালো না, কারণ আমি মাঝখানে একটা দেয়াল করে দিলাম এই পাশ, ওই পাশটা বাদ। আর নতুন যারা ক্লাস করতে আসবো তারা তো ক্লাসটা এতটুকু মনে করবো, কতটুকু আছে এরা জানে না। তাহলে আমরা পার্টিশন যখন করি তখন হচ্ছে যতটুকু রিমুভ করে দিলাম, তাহলে এতটুকু জায়গা এখন আছে আমার কাছে। কিন্তু আমার সিস্টেমটা চলার জন্য কিন্তু পুরোটাই লাগতো না, মানে সিস্টেমটা একটু ল্যাগই ভাবে চলে, ঠিক আছে? আগের মতো ফাস্ট করবো না, আটকে করবো, তো এটা বেশি দিন টিকও না, সর্বোচ্চ 6 মাস টিকেও না। কিন্তু ওরা যদি আবার আমি চেঞ্জ করে দিই না, তাহলে আবার একটা সমস্যা আছে।
ওরে চেঞ্জ করলে আবার ওরও চেঞ্জ করা লাগবে স্যার ইএমসি জোড়া- চেঞ্জ করলে সিপিইউ চেঞ্জ করা জোড়া লাগবে। আনতে হবে, জোড়া না আনলে এটা প্রোগ্রামিং করা লাগবে। আমার একটা কথা আছে যে একটা ফোনের ডিসপ্লে ভালো আছে, হ্যাঁ, সব কিছু দেখতে পরিপাটি আছে, ফোন এখন পর্যন্ত খোলা হয় না, কিন্তু ফোনটা ডেট, হ্যাঁ, এই ফোনটা যদি খোলে তাহলে সর্বোচ্চ কত খরচ হতে পারে এই ফোনটা চালু করতে? ধরেন ডেটের একটা বিল যে করবেন আপনি, হ্যাঁ, একটা ডেটের বিল bill। করে যে আমার ডেট ফোন হাত দিতে হবে হাত না, দিতে হবে। এটা সর্বনিম্ন 1500 টাকা একটা বিল করে হাত দিতে হবে। 1500 টাকা, হাত এটা বলে- এটা একটু স্যার, যদি 1500 টাকা আমি বিল করি, তার মানে যে কোনো সমস্যা থাক 1500 টাকার মধ্যে কি কাভার হবে স্যার? না, হ্যাঁ, এটা বলতে হবে। হ্যাঁ। এটার বিল আমরা এইভাবে করি। আইসিতে হাত দিলে বাড়বে না হয় 1500 এখন তো যাইবো গা, একটু অপেক্ষা করেন, এটাকে আবার একটু ক্লাস ফিনিশিং দিয়ে দিতেছি। তাহলে ধরেন এটা সর্বপ্রথম একটা ইনটেক ফোন আছে, জি, এখন সব ভালো, এটা খোলা টোলা কিছু হয় না, কিন্তু ফোন ডেড Dead, জি। আপনার কাছে দিব, তাহলে সর্বপ্রথম আমরা ধরি কি এটা সিকিউর রিপোর্ট করা লাগবে। উত্তর দিছি ভাই, যে টেকনিশিয়ান উত্তর দেয়, উত্তর আছে না, ফোনটা নিব, ফোনটা নেওয়ার পর আই চার্জারে দেখবো সেন্স আছে নি, আই চার্জার দিয়ে আমি একটা ধারণা পাই, ঠিক আছে, যে সফটওয়্যার সমস্যা 5 6 না 1 2 3 না কি, নাকি একদম জিরো অ্যাবয় আর স্যার হয়েছে, একদম জিরো যদি হয়, হ্যাঁ জিরো অ্যাবয় হয়েছে, তাহলে ব্যাটারিতে কিছুই নিতেছে না, হ্যাঁ ব্যাটারিতে কিচ্ছু নিতেছে না, একদম জিরো, ধরেন জিরোই, সেন্স একদম জিরো। zero। আবার ইনটেক ফোন আনছে, আবার বলতেছে আমার ফোন খুলতে পারবেন না ভাই, আগে বিল ফাইনাল করেন, হ্যাঁ। আগে বিল ফাইনাল করেন। তাহলে আমার মাথায় সর্বপ্রথম এই ছোট কাজ যাবো না, যে ব্যাটারি বুট করলে চালু হয়ে যাবে, ওটা আনা যাবো না, আমার মাথায় আনা লাগবে যে মনে হয় হয়তো বা সিকিউরিবল করতে হবে, কিন্তু আমার কাস্টমার বয়ান আগে নিতে হইব, যাতে এটা কোন অবস্থায় ছিল, তখন কেবল 7 মাস 6 মাস আগে ফালায় রাখছিলাম আর দেখি নেই ডেড হয়ে গেছে। তাইলে এক সিস্টেম, আবার যদি আমি গেম খেলতেছি বন্ধ হয়ে গেছে, কাজ চালু হয় না, তাইলে আরেকটা, আবার হলো আমি চার্জে লাগিয়ে রাত্রে ঘুমাইছি, স্যার এটা আমার টাকা দেওয়া স্যার ও আপনাদের যদি আপনি স্টুডেন্ট স্যার এটা ভালো না স্যার আমার আর কথা বলতে দাও স্যার তুমি। কি করে দিছে তোরে? চারটে এবার আইসি বলুন স্যার আইসি বট দিয়া স্যার কাজ স্যার কি ম্যাক্সি বলুন এটা আমি কষ্ট করে বললাম না যা ওটা তোর চুনা লাগাইছে, লাগাই মনুষ্য দিয়া স্যার আমি বাইক আচ্ছা যাক, হইছে। তারপর হলো ধরেন চার্জে লাগায় ঘুমাইছে, সকালবেলা ফোন চালু করবো, ফোন চালু হয় না, এই যে বয়ান নিতেছেন না, এক এক বয়ান উনি কিন্তু আমার ইন্ডিকেট করেই দিতেছে কি কি সমস্যা হতে পারে, যেটা রানিং অবস্থা ছবি তুলতেছে অথবা রানিং অবস্থায় গেম খেলতেছে, বন্ধ হয়ে গেছে, একটু ডিসপ্লেটা ঝাঁকি মেরে এমনি করে সামনে করে বন্ধ হয়ে গেছে, এটা সরাসরি ইন্ডিকেট করে আমার আইসি মানে রিবোলের ক্ষেত্রে সিপিইউ রিবোলের দিকে যাইতে হয়। এটা তাহলে ধরুন আমি একটা ফোন যদি বিল করি, বিলের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হইব সিপিইউর কাছ ধরে বিল করতে হইব। তাহলে একটা ফোন আমি বয়ান নিছি, বয়ান নেওয়ার পর ওনারে বলুন ঠিক আছে ভাই আপনি এটা 1800 টাকা বলবেন, আমি ঠিক করে দেব, তখন উনি তোমার ভাই বেশি হয়ে যায়, তখন বলবেন যে ভাই 1500 আমি ধরতে পারি না, ধরুন না। আপনি কিন্তু আইডিয়া করছেন যে 6 মাস আগে হয় 3 মাস আগে হয়, তাহলে বুস্ট কল হইতে পারে, তাহলে বিল 1000 করেন। আর যদি আমি রাত্রে ঘুমাইছে চার্জে লাগা ঠিকঠাক ছিল, সকালে ঠিক আছে, তাহলে এটা সর্বোচ্চ আমার পাওয়ার আছে পর্যন্ত কাজ যাবো, সিপিইউ পর্যন্ত যাইবো না, তাহলে এটা 1500 করেন 1200 করেন, বুঝা গেছে? তাহলে যদি আমার আরেকটা আছে রানিং ইউজের ভিতরে আমার বাড়ি মেরা বন্ধ হয়ে গেছে, চার্জ মাস সব আছে, তাহলে আমার এখানে সফটওয়্যার নেই, এখানে আমার তাহলে সিপিইউ যেতে পারে, এটা আইডিয়া করতে হবে। তাহলে যে কাস্টমার বয়ান অনুযায়ী আমার কাজটা এক এক জায়গায় যেতেছে না, ধারণাটা তখন ধরেন এখন আমি 1500 টাকা বিল করলাম, মনে করলো ঠিক আছে ভাই করেন, তখন মনে করেন আমি করুন সবার আগে বিভাসের লাইন চার্জিং এসি পর্যন্ত আইসিনি, চার্জিং এসি থেকে পাওয়ার এসি পর্যন্ত লাইন গেছিনি, লাইন টেন যাওয়ার পরে যদি আমি দেখি যে সিপিইউ সমস্যা পাই গেছি, সিপিইউ সমস্যা, অন্য সমস্যা হলে তো 1500 টাকা করে আমার করতে কইছি, যদি সিপিইউ সমস্যা পাইছি তখন আমি বইলা দেব, কিছু কিছু ক্ষেত্রে একটু বইলা দেওয়া লাগে না, একটা হবে না যে ভাই এটা তো আপনার সিপিইউর কাজ করতে হইব, 1500 টাকা যেটা বিল করছি ওই বিল কিন্তু আপনার আবার একটু বাড়তে পারে, আর সিপিইউ রিভলভ করার পর দেখা যেতে পারে আবার এমএমসি এর কাজ যায় করতে পারে, বুঝা গেছে? তাহলে এই যে বিল বাড়তে পারে, আপনি পায়ে গেছেন সিপিইউ সমস্যা, এবার রিভলভ করে বিল 1500 নিতে পারবেন, অথবা বিল বাড়াও কিছু 200 500 নিতে পারবেন। যেটা বলবে যে আমার কন্টাক্ট হয়েছে 1500 সিপিইউ টাকা রিপোর্ট করতে গিয়া, হ্যাঁ, সিপিইউ কি ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, হ্যাঁ, আর আপনি জোর করে বস্তু উড়াইলেন, বল ভিতরে 15-20টা ছিড়ালেছেন, 15-20টা বল কাটানো, দুই একটা বল টানা যায়, 3টা 4টা 5টা টানা যায়, 15-20টা 50টা উড়ে আলেছেন, ছিল্লা পাল্লাই উড়ে আলেছেন, মানে ওই যে বলের লেগ হ্যাঁ লেগ লেখ, একদম উপরে লেয়ার পর্যন্ত উড়ে আলেছেন, আর এটা রিপেয়ার কেমনে করবেন?
তখন এই ফোন কিন্তু ডেটা ছিল না, আর হালকার উপরে আবার একটু পেস্টেজ দিয়ে হিট দিয়ে ওটা লাগাই দিয়া পুরাতে যাবে, এটা ঠিক হইব না। আপনি এটা পুরো খাইয়া ডেড ফোন, কোনো রিস্ক নাই, আপনার হাতে নষ্ট হইলো রিস্ক নাই, নষ্ট হইতো চালু পাইছেন রিস্ক। স্যার দাদা তো বলা যাবে স্যার সিপিইউ ভাঙা গেছে নতুন লাগিয়ে চলছে বলা যাবে না। ডেড ফোন ডেড আর আপনাকে এসে 15 হয়েছে পার্টনারে করা যাবে না। হ্যাঁ আপনাকে কিছু কোনো ওইভাবে রাজি হয়েছে। এখন আমি আর দিন আইসির কাজ আছে সেটা তখনই তখন বিল না, তখন বিল বাড়াইতে পারবেন। এই সেক্টরে এই সিস্টেম আছে যে আপনি বিল লইছেন না, আপনি কইতে পারবেন যে ভাই এটা 1500 টাকা পড়বো। যদি আপনার মনে করেন এটার ভিতরে আইসির কাজ আছে, আইসির কাজ করুন, আমি যদি একটা কাজ হয় তাহলে করে দেবো 1500 টাকা পড়বো বড় আইসিটা। আর যদি পাশাপাশি আরো 2-4 আইসির কাজও করতে হয় তাহলে কিন্তু বিল বাড়বো। কথায় ব্যাংকে নিতে হইবে এটা। বিল টেকনিশিয়ান বাড়বো, এটা একটু মাথায় ঢুকাইয়া দিবেন যে বাড়তে পারে, তখন কইবে ভাই 200-400 বাড়লে সমস্যা নাই, বেশি বাড়লে আমারে জানেন, কেউ কইয়া দেবো আপনাদের। তখন যদি বনে তাহলে কাজ করবেন, বনে নেই ফেরত দিয়ে দিবেন। পাশের দোকানদার কি এই কথাই বলবে নাকি সে আবার ভিন্ন কিছু বলবে? তখন তো আমি পাশের দোকানদার ভিন্ন কিছু বলবো, আগে চেক দিব, খুললা চেক দিয়ে দেখবো যে ও একটা আইডিয়া করবো। এই আইডিয়াটাই তো সেম, আপনি যদি ধরতে পারেন। আপনার দোকান নিতে হবে এমন জায়গায় আশপাশে যাতে কোনো দোকানদার না থাকে। না না না, আপনি দোকানদার যাবেন, না, সমস্যা কি? আমি যেরকম এই ডেট ফোনের বিল 1500 টাকা নিচ্ছি। আচ্ছা স্যার, আর ওনার কথার উপর ভিত্তি করে আমি 1000 টাকা বিল রাখতে পারবো। আমি কাস্টমারের বিল করলাম 1500 বইলা দিলাম, হ্যাঁ এখন এগুলো 6 মাস পরে রয়েছে একটা কথা তো। আর আমি বুশ করার পরে কাস্টমার তো খারাপ থাকে, দেখো বিকেলে পরে পোস্ট করার পর আপনি ডিসপ্লে উল্লে চালু করেন, নাহলে আপনি একটা মাথার উপরে রিডিং আগে নেন ডিসি পাওয়ার সাপ্লাই দিয়া। আমি কি জীবনে এটা দেখতে পারবো চালু না বন্ধ? আপনি বলতে গেলে চালু না বন্ধ। আপনি যে বোকামি কাম করেন তাহলে আমি এটা এটা তো জিজ্ঞাসা করছি কেমন যেমন এইটা রিয়েলমি Display এরকম একটা ফোন সবকিছু ঠিক আছে, ডিসপ্লে সবকিছু খুলে দেখলাম, মানে ফোনে এখন পর্যন্ত খোলা হয়েছে ভালোভাবে। আর এই ফোনটা যদি আমি 2500 টাকায় কিনা, এইটা যদি আমার চালু করতে সর্বোচ্চ খরচ কত হইতে পারে, আর এটা আমি বিক্রি করতে পারবো কত? 2500 দিয়ে কিনবেন। হ্যাঁ। এই ফোন ডাইরেক্ট আপনি 2500 দিয়ে কেনা উচিত হবে না। এই ফোন আপনার ডিসপ্লে ভালো আছে, আপনি নিজের চোখে দেখছেন। না স্যার, ডিসপ্লে যেগুলো ভালো আছে, হ্যাঁ এগুলো স্যার দেখলে বোঝা যায়। ওরা যে ফোনগুলো আনে না না, হইব না, ওরা যে ফোনগুলো আনে না স্যার, এই ফোনগুলো হচ্ছে ডিসপ্লে ভালো, ফোনগুলো দেখতে বোঝা যায়। দেখলে বোঝা যায় এটা সবসময় হইব না। মারা দিলে কোভিড ধরার মতো খায়। না স্যার আমি মারা গেলাম না, আমি 500 টাকা দাম কইছিলাম। আচ্ছা দেখ স্যার, সমস্যা নেই, তাহলে লাইন মোটামুটি আজকে এগুলো তো চিনে নিলাম। কালকে আবার ওই যে ক্লাস কইছি ওই ক্লাস হবে। ইনশাআল্লাহ অনেক উপকার হয়েছে। রিয়ালমিটা চেষ্টা করবেন।